ঘটনাটি মূলত ঘটেছিল ওনার মায়ের আপন চাচাতো বোনের সাথে, অর্থাৎ সম্পর্কে এই ভদ্রমহিলা আতিক ভাইয়ের খালা হন। ঘটনার সময়কাল 1991 সাল, আগস্ট সেপ্টেম্বর মাস এরকম। তখন কিন্তু নদীতে পানিতে টইটুম্বুর করছে। এই যে চর অনুপনগর, এই চর অনুপনগরটি মহানন্দা ও পদ্মা নদীর মিলিত স্থলে অবস্থিত। তো এই যে খালা, এই খালা উনি যখন প্রথমবারের মতো সন্তান সম্ভবা হন, তখন আমাদের বাংলাদেশের কিছু রীতিনীতি অনুযায়ী প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে তারা মায়ের বাড়িতে চলে আসেন। তো খালাও চলে এসেছিলেন। যেহেতু নদী কাছে, তো খালা এবং নানি ওনারা নদীতেই গিয়ে গোসল করতেন। বিশেষ করে নানি যখন যেতেন তখন খালাকে সাথে নিয়ে যেতেন। তো ওই সময় নানি গোসল করছিলেন আর খালা পাশে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে খালার কাছে মনে হলো ওনার মাথাটা প্রচন্ড জোরে ব্যথা করছে আর মাথাটা একটা চক্কর দিয়ে উঠেছে। যেহেতু উনি প্রেগনেন্ট ছিলেন, এমন হওয়াটা অস্বাভাবিক কিছু না। উনি তখন ওনার মাকে বলছিলেন যে মা, আমার মাথাটা যেন কেমন কেমন করছে। তখন নানি ওই গোসল করা অবস্থাতেই বললেন যে আচ্ছা ঠিক আছে, তুই তাহলে বাসায় চলে যা, আমি আস্তে আস্তে আসতেছি, তুই যাই বিশ্রাম নে। তো খালা বাড়িতে চলে আসেন। তো মাথা ব্যথা কিন্তু কিছুক্ষণ পরই ঠিক হয়ে যায়। এটা কিন্তু কেউ অস্বাভাবিকভাবে চিন্তা করেনি, কারণ সুস্থ স্বাভাবিক মানুষেরও কিন্তু এরকম মাথা হঠাৎ করে ঘুরে ওঠা বা মাথা ব্যথা করা এটা তো হতেই পারে। এটা নিয়ে তো অস্বাভাবিক চিন্তা করার কারণও নাই। ওই দিন রাতের বেলা ঘটে একটি ঘটনা। রাত তখন আনুমানিক 8টা কি 9টা এরকম বাজে আর কি। তো ওই বাড়ির পেছনে, অর্থাৎ খালাদের বাড়ির পেছনে কানটা বলে লোকাল ল্যাঙ্গুয়েজ আর কি, চাঁপাইনবাবগঞ্জের কানটা হচ্ছে বাড়ির পেছন দিকে বাঁশঝাড় জঙ্গল এরকম যদি থাকে এই সমস্ত জায়গাগুলোতে কানটা বলে। তো ওনাদের এই বাড়ির পেছন দিকে এরকম কানটা ছিল। তো ওনাদের যে রান্নাঘরের একটু পেছন সাইড থেকে এই কানটা শুরু হয়েছে, বাঁশঝাড়টা শুরু হয়েছে। তো খালা রান্না করছেন, রান্না করা অবস্থায় হঠাৎ করে ওনার কাছে মনে হলো ওনার রান্নাঘরের যে বেড়াটা, ওখানে এই কাশ বন যেটা হয় আর কি, ওই কাশ বন যখন কেটে ফেলা হয় তখন এই খড়গুলো বা গাছগুলো দিয়ে কিন্তু বেড়া তৈরি করা হয়। এটা লোকাল ল্যাঙ্গুয়েজে উনি যেভাবে বলেছেন, এটা টাটির বেড়া বা এরকম কিছু একটা বলেছেন আর কি, ওই টাটির বেড়া বলে আর কি। তো ওই টাটির বেড়া দিয়ে রান্নাঘরটা তৈরি করা হয়েছিল। মনে হচ্ছে কোনো একটা ভয়ঙ্কর জন্তু জানোয়ারের মতো ওই টাটির বেড়ার ওই পাশে এমনভাবে ফসফস করছে, অনেক সময় ষাঁড় গরু রেগে গেলে যেরকম ফসফস করে ওইরকম ফসফস করছে। তো উনি চিন্তা করলেন কি ব্যাপার, এটা কি এখানে আসলো। উনি তো রান্না করছিলেন, উনি রান্নাঘর থেকে বের হয়ে রান্নাঘরের পেছন সাইডে গিয়েছেন। গিয়ে দেখেন ভয়ঙ্কর একটা জিনিস, প্রায় 11 থেকে 12 ফুট উচ্চতার একটা গরু, কালো একটা ষাঁড় গরুর মতো, চোখ দুটো লাল টকটকে মনে হচ্ছে আগুনের মতো জ্বলছে, শিং দুটো অনেক বড়। এই জিনিসটা এরকম ফসফস শব্দ করছে আর সামনের পা দিয়ে মাটিতে ক্রমাগত আঘাত করছে, মনে হচ্ছে এখনই আক্রমণ করবে খালার উপরে, মনে হচ্ছে সবকিছু ভেঙে চুরে একাকার করে ফেলবে, এরকম আচরণ করছে। তখন উনি দ্রুত ঘরের মধ্যে চলে আসেন। ঘরের মধ্যে চলে এসে ওনার যে বাবা, অর্থাৎ এই আতিক ভাইয়ের নানার আপন ছোট ভাই আর কি, তো তাকে বলেন। উনিও টুকটাক ঝাড়ফুঁক জানতেন। তো উনি যখন বের হয়ে আসছেন তখন এই জিনিসটা নাই, তবে রান্নাঘরের পেছন দিকে যখন গিয়েছেন এরকম একটা জিনিস যে ওখানে ছিল এরকম আলামত উনি বুঝতে পেরেছিলেন। উনি কিছু দোয়া দুরুদ পরে ওই অন্ধকারের মধ্যেই ফু দিয়ে দেন আর খালাকেও ফু দিয়ে দেন, বলেন যে আশা করি আর সমস্যা হবে না। তো উনি ওরকম বড় ধরনের কোনো কবিরাজ ছিলেন না, এমনি টুকটাক ঝাড়ফুঁক জানতেন এরকম আর কি। তো ওই রাত তো ওভাবেই চলে গেল, ওই রাতে আর কোনো সমস্যা হয় নাই। এর কয়েকদিন পরে রাত আনুমানিক 3টা 3:30 হবে আর কি, তখন খালার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। এখানে একটা কথা বলে রাখা ভালো যে
গ্রামের ওয়াশরুমগুলো বাড়ির বাইরে হলেও ওনাদের এই ওয়াশরুমটা আসলে একটু বেশি বাইরে ছিল। কেননা ওনাদের বাড়ি থেকে ওয়াশরুমটা যেখানে তৈরি করা হয়েছিল পায়ে হেঁটে যেতেই প্রায় 3 মিনিট লাগে। আর এই ওয়াশরুমটা আবার এই যে কানটা অর্থাৎ এই বাঁশঝাড় জঙ্গল এটার ভেতরে। এই কারণে রাতের বেলা যেই যেত কাউকে না কাউকে সাথে ডাক দিয়ে নিয়ে যেত। খালাও কিন্তু রাতের বেলা যখনই যেতেন, হোক সেটা সন্ধ্যাবেলা বা গভীর রাতের বেলা, নানিকে কিন্তু সাথে নিয়ে যেতেন। ওরা যখন ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙার পর উনি কি মনে করে যেন নানিকে ডাক দেন নাই, উনি নিজেই একা ওদিকে যাওয়া শুরু করেছেন। তো ওইদিকে উনি গিয়েছেন, এই পর্যন্ত ঠিকঠাক আছে, ঠিকঠাক মতো উনি ওয়াশরুমে গিয়েছেন। তো ওয়াশরুম থেকে বের হয়ে বাসার দিকে হাঁটা শুরু করেছেন। যেতেও তো 3 মিনিট লাগে, আসতেও 3 মিনিট লাগে। তো যখন ফেরত যখন আসছেন তখন হঠাৎ করে ওনার পেছন দিকে খসখস খসখস শব্দ ওনার কানে ভেসে আসে। মনে হচ্ছে যে কিছু একটা ওনার পিছু পিছু আসছে। কিছুক্ষণের মধ্যেই উনি ওনার ঘাড়ের উপরে গরম নিঃশ্বাস কিছু একটা ফেলছে এরকম অনুভব করেন। আর সেই নিঃশ্বাসটা ফোঁস ফোঁস শব্দ করছে আর গরম নিঃশ্বাস এসে ঘাড়ের উপর পড়ছে। এবার উনি এমন জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছেন, ঠিক ওনার রান্নাঘর যেখানে ওইখানে, অর্থাৎ ওনাদের যে উঠানটা শুরু হবে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছেন। এর ভিতর হয়েছে কি, নানি ওনার ঘুম ভেঙে গিয়েছে, উনি দেখেন পাশে তার মেয়ে নাই। চিন্তা করলেন কি ব্যাপার, মেয়েটা কোথায় গেল, ওয়াশরুমে গেল নাকি? তো গেল, আমাকে ডাকলো না, নাকি আমাকে ডেকেছে, আমি গভীর ঘুমেছিলাম উঠতে পারি নাই। উনি কি মনে করে ঘর থেকে বাইরে বের হয়েছেন। ঘর থেকে যেই না বাইরে বের হয়েছেন তখনই কিন্তু খালা আবার ওই রান্নাঘরের কাছাকাছি এসে দাঁড়িয়েছেন। ওই সময় নানি ভয়ঙ্কর একটা জিনিস দেখে চোখ বড় বড় করে ফেলেন। খালা প্রথম দিকে মনে করেছিলেন যে তাকে দেখে ভয় পেলেন কিনা, কিন্তু খালা পরে বুঝতে পেরেছিলেন যে খালার পেছনে যে জিনিসটা দাঁড়িয়ে আছে এইটা নানি দেখে ফেলেছেন। তবে নানি দেখে ফেলার পর অন্য কোনো মানুষ হলে কি করত, তিনি ভয়ে চিৎকার দিয়ে কোনো কিছু একটা করতেন। উনি কিন্তু সেটা করলেন না। উনি কি করলেন, সাহস করে খালার দিকে এগিয়ে আসতে লাগলেন। এগিয়ে আসতে আসতে একদম খালার কাছে চলে এসে হাত ধরে এক হ্যাঁচকা টানে খালাকে ওনার সাইডে নিয়ে আসলেন। খালা কিন্তু একবারের জন্য পেছন দিকে তাকান নাই, কিন্তু যখনই খালাকে সাইডে নিয়ে আসছেন তখন তো খালা ওই দিকটাতে ঘুরে যায় যেই দিক থেকে ওই ফসফস আওয়াজটা আসছিল। তখন নানি এবং খালা দুজনেই দেখেন সেই অবয়বটাকে। খালার বর্ণনা অনুযায়ী এই অবয়বটা ছিল লম্বা আকৃতির একটা বৃদ্ধা মহিলা। সাদা কালারের একটা শাড়ি পরা ছিল, এই সাদা শাড়িটা আবার বেশ ময়লা টাইপের ছিল। বৃদ্ধা মহিলা একটু কুঁজো হয়েছিল, হাত পাগুলো অস্বাভাবিক রকমের লম্বা, মুখটাও লম্বা। তবে আর একটা ব্যাপার যেটা সবচেয়ে ভয়ঙ্কর ছিল, এই মহিলাটার যে জিহবা এটা অনেকটা বের হয়েছিল। অনেক সময় আমরা দেখি যে কুকুর যদি অনেক ক্লান্ত হয়ে পড়ে তখন জিহবাটা অনেকটা বের করে সে কিন্তু বিশ্রাম নিতে থাকে। মনে হচ্ছে এই জিনিসটা অনেক বড় করে তার জিহবাটা বের করে রেখেছে আর সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ওইটাই শব্দ হচ্ছে ফসফস করে। ওই জিনিসটাকে দেখে নানি বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের পিছু নিয়েছিস, যা বের হয় এখান থেকে। আর যদি কখনো তোকে দেখি তোর যে আমি কি করব তুই চিন্তাও করতে পারবি না, যা ভাগ। তো নানি কিন্তু এটা কয়েকবার বলেছেন, ওই জিনিসটা কিন্তু সরে না, সে একই রকম ভাবে এক দৃষ্টিতে খালার দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে চোখটা একটু নিচের দিকে নামায়, অর্থাৎ খালার গর্ভে যে সন্তান আছে তার পেটের দিকে তাকায়। তখন নানি বুঝতে পারেন এর উদ্দেশ্যটা আসলে কি। নানি আবারও তাকে ধমক দেন, তুই কি যাবি নাকি এখনই তোর ব্যবস্থা করব। তখন ওই অবয়বটা কি করে, তার মুখটা সামনের দিকে রেখেই উল্টো দিকে লাফ দেয়, অর্থাৎ লাফটা দিয়েছে উল্টো দিকে ব্যাঙের মতো করে। ব্যাঙ কিন্তু সামনের দিকে লাফ দেয়, কিন্তু এই লাফটাই যদি পেছন দিকে দেয় তাহলে কেমন হয়। মনে হলো ওইভাবে সে উল্টো দিকে লাফ দিল, এক লাফে সে প্রায় 10-15 হাত পেছন দিকে চলে গেল। তার
শরীরের সামনের অংশ অর্থাৎ মাথা, বুক, এটা কিন্তু ওই নানিয়ার খালার দিকেই আছে। নানিয়ার খালাও কিন্তু এটা দেখছেন। তো এক লাফে 10 থেকে 15 হাত পেছন দিকে যখন সরে গেল, তখন ওই অভাবটাকে দেখা যাচ্ছিল। এরপর আরেকটা লাফ দিল, আরেকটা লাফ দিয়ে সে ওই কানটা অর্থাৎ এই যে বাঁশঝাড় জঙ্গল এর মধ্যে ঢুকে গেল। যখনই এর মধ্যে ঢুকেছে, মনে হচ্ছে এই বাঁশঝাড় একদম তছনছ করে ফেলছে, সবকিছু ভেঙে চুড়ে একাকার করে ফেলছে। মনে হচ্ছে ভয়ঙ্কর আকৃতির বিশাল দেহী কোনো একটা জিনিস এর ভিতরে ঢুকে পড়েছে, একদম তছনছ করে একাকার করে ফেলছে সবকিছু। ওই সময়ে ওনারা তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়েন। তো ওই রাতটা আর কোনো সমস্যা না হলেও এই সমস্যা যেন আর ফেরত না আসে, এই জন্য এই যে আতিক ভাইয়ের যিনি আপন নানা, তিনি কিন্তু ওই এলাকার খুব নাম করা একজন কবিরাজ ছিলেন ওই সময়। তাকে গিয়ে যখন এই বিষয়টা বলেছেন, তখন উনি বলেছেন যে এত কিছু হয়ে গেল আর এখন এসে আমাকে বলতেছো তোমরা। তখন উনি কিছুক্ষণ রিচুয়াল করেন, এরপর উনি জানান যে এই যে জিনিসটা, এই জিনিসটা স্বাভাবিক কোনো জিন না, এটা হচ্ছে গোদানা পিশাচ। এটা গরুর আকৃতিতে থাকে, কখনো কখনো বৃদ্ধা মহিলার আকৃতিতে আসে। এর টার্গেটই থাকে গর্ভবতী মহিলারা। আর এই ধরনের গোদানা পিশাচগুলো গর্ভবতী মহিলাদের উপরে টার্গেট করে, কারণ এদের প্রজনন করার জন্য গর্ভবতী মহিলাদের উপর তাদের বদনজর দিতে হয়। একটা বিশেষ প্রক্রিয়ায় তারা প্রজনন করে। এই টার্গেটটা নিয়েছে, আর যদি কয়েকদিন সুযোগ পেত তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যেত। হয় গর্ভের সন্তান বাঁচত না, অথবা এই মেয়ে বাঁচত না, অথবা এই মেয়ে গর্ভের সন্তান দুটোই মারা যেত, বা আরো ভয়ঙ্কর কিছু হতো যেটা আর থামানো যেত না। এরপর নানা নাকি বিশেষ একটা পদ্ধতিতে রুকিয়া করেন ওই খালাকে, আর উনি কিছু সরিষা পড়েন। সরিষা পরে ওই যে পেছনের যে কানটা অর্থাৎ ওই যে বাঁশঝাড় সহ যে জঙ্গল আর বাড়ির চতুর্দিকে ওই সরিষা পড়াগুলো ছিটিয়ে দেন। এরপরে এই সমস্যা আর ফেরত আসেনি আল্লাহর রহমতে। তো এই যে নানা, ওনার বয়স এখন 100-র কাছাকাছি, অনেক বয়স হয়ে গেছে। উনি এখন নিজের ছেলে মেয়েকেও চিনতে পারেন না, স্মৃতিশক্তি লোপ পেয়েছে, অনেক কষ্ট পাচ্ছেন উনি। তো ওনার জন্য দোয়া চেয়েছেন আতিক ভাই, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন আর তাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। অনেক মানুষের উপকার করেছেন উনি, জীবনের বড় একটা সময় উনি মানুষের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা পেয়েছি একজন আপুর কাছ থেকে। ওনার নাম মুবাশশির। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার হাটপাগলা গ্রামে। আর ঘটনাটি মূলত এই হাটপাগলা গ্রামেই ঘটেছিল। যার সাথে ঘটেছিল তার নাম নূর ইসলাম। এই যে নূর ইসলাম সাহেব, উনি বছরব্যাপী দিনমজুর হিসাবে এই মুবাশশির আপুদের যে বাড়ি সেখানে থাকতেন, কাজকর্ম করতেন, ক্ষেত খামার দেখাশোনা করতেন। সাল 2005 কি 6 শীতকাল। তো ওই সময় ধান কাটা হয়েছে, আবার যেগুলো কাটা হয়নি সেগুলোতে কিন্তু ধানগুলো আসলে পাকও ধরেছে। ওই সময় ধান চুরি হওয়ার একটা প্রবণতা কিন্তু ছিল। রাতের বেলা কে বা কারা এসে ধান কেটে নিয়ে চলে যায়। আবার ধান যেগুলো কাটা হয়ে গেছে সেগুলো আবার সন্ধ্যার আগ পর্যন্ত সব নিয়ে আসা সম্ভব হয় না, ওগুলো মাঠেই ফেলে আসতে হয়। এখন এগুলো তো পাহারা দেওয়া প্রয়োজন। এই কারণে এই ধানের যে ক্ষেত, এই ক্ষেতের পূর্ব পাশে একটা টং ঘর তৈরি করে দেওয়া হয়েছিল। সেখানে থেকে রাতের বেলা এই নূর ইসলাম সাহেব উনি ধান ক্ষেত পাহারা দিতেন। ওনার কাছে টর্চ লাইটও ছিল, হাতে দা টাইপের জিনিস ছিল, লাঠি ছিল, মানে যখন যেটা প্রয়োজন আর কি সেটা যাতে ব্যবহার করতে পারেন। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এই ধান ক্ষেতের পশ্চিম পাশে শ্মশান রয়েছে। আর ওই শ্মশানে দেখা যেত যে হিন্দুদের মধ্যে যারা মারা যেত তাদেরকে দাহ করা হতো। তবে এই শ্মশানে সব শ্রেণীর হিন্দুদেরকে দাহ করা হতো না। বিশেষ করে পশ্চিম পাশে শ্মশানটা ছিল, এই সাইডে নিম্ন বর্ণের হিন্দুদের বসতি ছিল, মূলত তাদেরকেই এখানে দাহ করা হতো।
রাত তখন 3টা কি 3:30 বাজে। বেশ শীত পড়েছে। কাঁথা কম্বল মুড়ি দিয়ে উনি ঘুমিয়ে আছেন। হঠাৎ বাইরে থেকে একটা ডাক, এই নুর ইসলাম, এই নুর ইসলাম, বাইর হ। মানে আক্রমণাত্মক ভঙ্গিতে ডাকাডাকি চলছে। তো এভাবে বারবার ডাকছে। উনি এরপর বলছেন ভেতর থেকে আর কি, এই কে? তখন বাইরে থেকে আওয়াজ আসে, আমি। তখন আবার নুর ইসলাম সাহেব বলছেন যে আমি কে? তখন বলছে আমি জাগিরের বাপ। এই কথা যখনই বলেছে সাথে সাথে নুর ইসলাম কিন্তু এই ঠান্ডার মধ্যে ভয়ে ঘেমে একাকার হয়ে গেছে। কেননা এই জাগিরের বাপ বছরখানেক আগেই মারা গেছে। জাগিরের বাপ মুসলিম ছিলেন, তো এ তো মারা গেছে। মারা যাবার পর এখন সমস্যা হলো কি, যে এই লোক কোত্থেকে আসলো? এ তো মারা গেছে। এদিকে বাইরের থেকে বলছে, হ্যাঁ নুর ইসলাম বের হ। তখন ভেতর থেকে নুর ইসলাম সাহেব বলছেন যে না, আমি বাইরে হব না। তখন বলতেছে ওই বাইরে থেকেই, শোন, আমাদের একজন মারা গেছে, তোকে জানাজা দিতে হবে, তাড়াতাড়ি বাইরে বাইরে হ। নুর ইসলাম সাহেব তো বাইরে বের হন না। উনি চিন্তা করলেন যে এরা এরকম ডাকাডাকি করবেই, এইসব ভূত প্রেত ডাকাডাকি করার পর আমি যদি বাইরে না বের হই এরা এমনিতেই চলে যাবে। তো এই লোক তো আর বাইরে বের হবে না, এরকম নিয়ত করে একদম কাঁথা কম্বল এমন ভাবে মুড়ি দিয়েছে, শরীরের সাথে লাগিয়ে নিয়ে মানে একদম জাপটে ধরে রেখেছে, আর আল্লাহর নাম ডাকাডাকি করছে। এদিকে বাইরে থেকে এবার শুরু হলো 15-16 জনের ডাক। 15-16 জন যদি একসাথে ডাকাডাকি করে, এই নুর ইসলাম, এই নুর ইসলাম বাইর হ, উনি তো আর বাইরে বের হবেন না। উনি চিন্তা করে এরকম ডাকাডাকি করতে করতে একটা সময় ভোর হয়ে যাবে, আজান দিয়ে দিবে, এরাও চলে যাবে। এরপর ডাকাডাকি থেমে গেল, কিন্তু শুরুতে যে ডাকটা এসেছিল সেই ডাকটা আবার আসে যে নুর ইসলাম, ভালোই ভালোই বলতেছি, বাইরে বাইর হ। তুই যদি বাইরে বাইর না হোস, তুই এটা চিন্তা করিস না যে তোকে আমরা এখান থেকে বাইরে বের করতে পারবো না। আমরা এই টং ঘরের ভিতরে ঢুকে তোকে টেনে হিচড়ে বাইরে বের করে নিয়ে যাব। তুই কি এমনি এমনিতে বাইরে বের হবি নাকি ভেতরে আসবো? নূর ইসলাম তো আল্লাহর নাম নিচ্ছে, আর বাইরে বের হওয়ার কথা সে চিন্তাই আনছে না। এই সময় ঘটে গেল এক অঘটন। হঠাৎ করে টং ঘরের দরজা এক হ্যাঁচকা টানে মনে হলো কেউ সরিয়ে ফেললো, আর দেখা গেল যে কে যেন নূর ইসলামের শরীরের উপরে থাকা কাঁথা কম্বল এক টানে সরিয়ে ফেললো। এরপর নূর ইসলাম তাকিয়ে দেখে সাদা পাঞ্জাবি পরা, টুপি পরা বেশ কিছু মানুষ। তাদের চেহারা স্রোত দেখে অস্বাভাবিক মনে হচ্ছে না, ভয়ঙ্করও না। এরপর কি করলো, নূর ইসলামকে চ্যাংদোলা করে নিয়ে যেতে থাকলো ওই শ্মশানের দিকে। নূর ইসলাম তো বলতেছে আমি যাবো না, আমি যাবো না। তখন ওরা আবার ধমক দেয়, চুপ, একটা কথা কবি না, চুপ থাকবি, চল আমাদের সাথে, জানাজা দিব, তারপর তোর মুক্তি, এর আগে তোর মুক্তি নেই। এরপর তাকে ওই অবস্থাতেই টেনে হিচড়ে নিয়ে গেল সেই শ্মশানের একটা সাইডে। দেখা গেল ওখানে একটা লাশ খাটিয়ার উপরে রাখা আছে। তখন একজন বলছে, এই নূর ইসলাম, শুরু কর, জানাজা দে। এখন সমস্যা হলো কি, এই নূর ইসলাম আরবি দোয়া কালাম পারতো না, এমনকি জানাজার নামাজ কিভাবে পড়তে হয় এটা জানলেও জানাজার নামাজে কি দোয়া পড়তে হয় এটা উনি সেভাবে জানতেন না। আর যদি কিছু জেনেও থাকেন, ওই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতিতে উনি সব ভুলে গিয়েছিলেন। এদিকে উনি চিন্তা করলেন যে আমি যদি এখন না পড়াই তখন তো হবে আর এক বিপদ, এরা তো আমাকে মেরেই ফেলবে। আর মনে মনে দোয়া পড়বো, কি পড়লাম না পড়লাম ওরা তো বুঝবে না। জানাজার নামাজ যেভাবে পড়ানো লাগে আমি সেভাবেই পড়াবো। উনি তো জানাজার নামাজ শুরু করে দিয়েছেন। তো জানাজার নামাজ শেষ করার পর এই যে যারা ছিল 15-16 জনের মতো, এদের মধ্যে একজন বলছে, এই যা, সোজা দৌড় দিবি, যা, তোকে ছেড়ে দিলাম। উনি তো ওইখান থেকে এমন দৌড় দিয়েছেন, দৌড় দিয়ে একবারে বাড়িতে চলে আসছেন। বাড়িতে এসে তো চিৎকার চেঁচামেচি শুরু করছেন, বাড়ির লোকজন উঠে যায়, কি হয়েছে কি হয়েছে, উনি তো সব কথা খুলে বলেন। প্রচন্ড ভয় পেয়েছেন উনি। এরপর ওনাকে ওই যে লোহা গরম করে পানি খাওয়ানো হয়, গোসল করানো হয়। পরদিন থেকে ওনার খুব ভয়ঙ্করভাবে রক্ত আমাশয় শুরু হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই উনি এমনভাবে শুকিয়ে যেতে থাকেন
যে ওনাকে আর বাঁচানো সম্ভব হবে না এমনটাই মনে হচ্ছিল। বেশ কিছু হুজুর কবিরাজ দেখানো হয়েছে। আল্লাহর রহমতে আস্তে আস্তে উনি স্বাভাবিক হতে থাকেন। বছরখানেকের মধ্যে উনি পরিপূর্ণভাবে আবার আগের অবস্থায় ফেরত আসেন। এরপর উনি আবার আগের মতো ডিউটি করতে থাকেন। তবে এখন উনি আর জীবিত নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, স্বাভাবিকভাবে মারা গেছেন। তবে এই ঘটনার পর এই নূর ইসলামের সাথে আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি। ওই রাতে এই জাগিরের বাপ যে এসেছিল, সে আসলে কার জানাজা দিতে এসেছিল আর নূর ইসলামকেই কেন দরকার হলো, এই বিষয়টা আসলে কেউ বলতে পারে নাই। যারা ট্রিটমেন্ট করেছে তারা শুধু তার রক্ত আমাশয় যাতে সেরে যায় এই ট্রিটমেন্টটাই করেছে। এছাড়া ওনার অন্য কোনো শারীরিক সমস্যা দেখা যায় নাই। যে জিনেরা তাকে ডেকে নিয়ে গিয়েছিল, এর সরাসরি প্রভাব অর্থাৎ জিন আসর করেছে এরকম প্রভাব তার শরীরের উপর ছিল না। এই কারণে শুধু এক ধরনের ট্রিটমেন্ট তার উপর করা হয়েছে। আল্লাহর রহমতে উনি আস্তে আস্তে সুস্থ হয়ে গিয়েছিলেন। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মুবাশির আপুকে আপনার পাঠানো এই ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের শরীর রাতের 50তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি ওনার নাম জুয়েল। উনি বর্তমানে ঢাকার সাভারে রয়েছেন, একটা গার্মেন্টসে কর্মরত রয়েছেন। ওনার দেশের বাড়ি গাইবান্ধা জেলার সদর উপজেলার বল্লামঝাড় ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, ঘটনাটি ওনার দাদার সাথে ঘটেছিল। একটি ঘটনা খুবই রোমহর্ষক, আরেকটি ঘটনা রহস্যময়। ঘটনাটি যখন ঘটে তখন কিন্তু এই জুয়েল ভাই ছোট ছিলেন, দাদার পাশেই ছিলেন। উনি শুধু শুনছিলেন কিন্তু কিছু দেখেননি। চলুন ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটির সময়কাল মুক্তিযুদ্ধেরও আগের, এক্সাক্ট সাল বলা যায় না। তো দাদা উনি এক রাতে ওনার শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। তো এই যে সর্দারপাড়া যে গ্রাম, এই গ্রাম থেকে উনি পাশের গ্রামে বিয়ে করেছিলেন। সেই গ্রামের নাম হচ্ছে ইদুলপুর। তো হেঁটে যেতে 30 মিনিটের মতো সময় লাগে, যদি মেইন রাস্তা দিয়ে যাওয়া যায় 30 মিনিটের মতো লাগে। আর তখন তো আসলে এরকম রাস্তাঘাট ছিল না, সেই মহান মুক্তিযুদ্ধেরও আগের কথা বলছি। তখন তো অনেক ঝোপ জঙ্গল আশেপাশে, এরকম পরিবেশ তো এখনকার মতো ছিল না, এটা তো বোঝাই যায়। তো উনি রাতের বেলা গিয়েছেন, তো ঠিকঠাক মতোই গিয়েছেন, এমনটা না যে উনি অনেক রাতের বেলা গিয়েছেন শ্বশুরবাড়িতে, বিষয়টা এরকম না। তো যখন গিয়েছেন সেখানে খাওয়া দাওয়া করার পর শ্বশুরবাড়ি থেকে বলা হয় যে আজকে রাত্রে থেকে যাও। তো উনি বললেন যে না, সকালে তো আমার কাজকর্ম আছে, থাকলে তো সমস্যা, তো আমি চলেই যাই। শ্বশুরবাড়ি থেকে বলে যে যেতে লাগে মাত্র 30 মিনিট, তো তুমি থাকলে সমস্যাটা কি? তো উনি আর থাকতে চাইলেন না। উনি বললেন যে এই অল্প সময় লাগে দেখেই তো থাকতে চাচ্ছি না, চলেই যাই। তো শ্বশুরবাড়ি থেকে আর বাধা দিলেন না। আর তখন যে অনেক রাত হয়ে গেছে এটাও কিন্তু বলা যাবে না, কারণ উনি সন্ধ্যার পরে রওনা দিয়েছিলেন, 30 মিনিটের মধ্যে পৌঁছে গেছেন, গিয়ে গল্প গুজব করেছেন, খাওয়া দাওয়া করেছেন। তখন রাত ওই সময়ের প্রেক্ষাপটে হয়তো বা রাত 8টা 8:30টার মতো বাজে। সেই হিসাবে আসলে ওই সময় অনেক রাত, আশেপাশের লোকজন ঘুমিয়ে পড়েছে। উনি রওনা দিয়েছেন। তো উনি যখন রওনা দিয়েছেন চিন্তা করলেন যে যেহেতু রাত হয়ে গেছে একটু শর্টকাট পথ ধরি, তাতে 30 মিনিটের জায়গায় হয়তো বা 15-16 মিনিট রাখতে পারে। তো উনি যে দিক দিয়ে রওনা দিয়েছেন ওই পথ দিয়ে, অর্থাৎ শর্টকাট যে রাস্তাটা, ওই রাস্তাতে একটা জায়গায় হিন্দু সম্প্রদায়ের কিছু লোকজন বসবাস করে, মানে হিন্দু পাড়া আর কি, ওইখানে একটা শ্মশান রয়েছে। ওই পর্যন্ত আসতে তার শ্বশুরবাড়ি থেকে 7 থেকে 8 মিনিট সময় লাগে। আবার এই শ্মশান থেকে আরো 7 থেকে 8 মিনিট এগিয়ে গেলে ঈদগাহ রয়েছে, এই ঈদগার পরেই ওনার বাড়ি। তো উনি যখন ওই শ্মশান ঘাটটা পার হয়েছেন কেবল, তখন দেখেন ভয়ঙ্কর একটা জিনিস। উনি দেখেন বিশাল আকৃতির একটা হাতি। আর এই হাতি যেন তেন হাতি না, স্বাভাবিক আকৃতির যে হাতি হয়, প্রাপ্তবয়স্ক হাতি হয়, এই হাতি থেকে মনে হচ্ছে 4-5 গুণ বড় একটা হাতি। আর এই হাতির একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে তার পুরো শরীরে বড় বড় লোম রয়েছে। মনে হচ্ছে এই লোমগুলো রাস্তা ঘেঁষে ঘেঁষে চলে যাচ্ছে। আমরা আইস এজ মুভিতে
যেই ম্যামথ দেখেছি সেই ম্যামথ আকৃতির হাতি উনি দেখেছেন। হাতিটা যখন এক একটা পা ফেলে তখন মাটি নাকি ভূমিকম্পের মতো থরথর করে কেঁপে ওঠে। উনি এই জিনিসটা দেখেছেন। উনি দেখলেন হাতিটা হেলে দুলে এগিয়ে যাচ্ছে আর মাটি থরথর করে কাঁপছে। সমস্যাটা হলো উনি যেই রাস্তা দিয়ে যাবেন সেম রাস্তাতেই ওই হাতি হেঁটে যাচ্ছে। এখন উনি কিভাবে এই পথ দিয়ে যাবেন? হাতি যদি একবার টের পায় যে উনি এই রাস্তায় আছেন তাহলে তো মৃত্যু নিশ্চিত। উনি যে কাজটি করলেন সেটা হচ্ছে একটা সাইড রাস্তা ধরলেন। সাইড রাস্তা ধরেই দিয়েছেন এক দৌড়। যেহেতু বাড়ির থেকে খুব বেশি দূরে ছিলেন না, এক দৌড়ে বাড়িতে চলে আসছেন। বাড়িতে এসেই বাসার সবাইকে ডাকাডাকি করে তুলেছেন, বলেন যে এরকম উনি একটা জিনিস দেখেছেন, ভয় পেয়েছেন। তখন গ্রামে ভয় পেলে যেটা হয় আর কি, ওই লোহা পড়া বা লোহা গরম করে পানি খাইয়ে দেয়া, এরকম যেই চিকিৎসাগুলো করা হয় আর কি, সেরকমটাই করা হয়েছিল। পরের দিন থেকে ওনার জ্বর হয়, একজন হুজুরকে ডেকে ঝাড়ফুঁক করানো হয়। এরপরে উনি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যান। এটা নিয়ে আর কোনো সমস্যা হয়নি। আর দ্বিতীয় যে রহস্যময় ঘটনা, এই ঘটনাটা যখন ঘটে তখন এই জুয়েল ভাই অনেক ছোট ছিলেন। দাদা বেশ অসুস্থ, মৃত্যু শয্যাই বলতে হবে। তো উনি একটা ঘর তৈরি করেছিলেন, একটা কাচারি ঘরের মতো একটা ঘর তৈরি করেছিলেন আর কি। তো ওখানে উনি শোয়া ছিলেন আর দাদার পাশে জুয়েল ভাই বসা ছিলেন। দাদা গাইবান্ধার যে আঞ্চলিক ভাষা সেই ভাষাতেই কথা বলতে অভ্যস্ত ছিলেন। যেহেতু উনি গ্রামের মানুষ, একদম প্রমিত বাংলায় কথা বলতে উনি পারতেন না, আঞ্চলিক ভাষায় কথা বলতেন। আর ওনার সালামটাও নাকি সেভাবে ওভাবে মানে স্পষ্ট হতো না, কিছুটা জড়তা ছিল। উনি হঠাৎ করে খুবই সুন্দর করে সহিভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ওঠেন। এইটা শোনার পর জুয়েল ভাই চমকে যান যে দাদা এত সুন্দর করে সালাম দিল, এত শুদ্ধভাবে, কাকে দিল? দাদা এক পাশে মাথা ঘুরিয়ে বলছেন যে জনাব আপনি কে? আপনি আমার দিকে তাকিয়ে হাসছেন কেন? আপনার পরিচয় দিন, আপনি কে? এরকম বারবার দাদা বলছেন। জুয়েল ভাই অবাক হচ্ছেন যে দাদা পাশে ফিরে কার সাথে কথা বলছে আর উনি এত শুদ্ধ ভাষায় কিভাবে কথা বলছেন। উনি তো কখনো শুদ্ধ ভাষায় কথা বলতেন না বা পারতেন না, হঠাৎ করে এইভাবে শুদ্ধ ভাষায় কথা বলছেন। তখন দাদা কি করেন, দাদা দাদিকে ডাক দেন। এই জুয়েল ভাইয়ের বাবার নাম ছিল আইজুর। বলে এই আইজুরের মা এদিকে আসো তো, দেখো তো একটা লোক আসছে, আমার দিকে তাকায় হাসে কিন্তু কথা বলে না, আসো তো। তখন দাদি আসেন। দাদি আসার পর দাদিকে বলেন যে তাকে জিজ্ঞেস করো তো উনি কে, কোথা থেকে আসলো, আমাকে কি কিছু বলতে চায়? দাদি তো কিছুই দেখেন না। তখন দাদি বলেন যে তুমি আসলে কাকে দেখছো, তার চেহারা কেমন? তো দাদা বলেন যে খুব সুন্দর সুঠাম দেহি একজন ব্যক্তি, আমার দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে, খুব সুন্দর চেহারা, তার পোশাক আশাক, তার যে শারীরিক গঠন দেখে তো খুবই ভদ্র একজন মানুষ বলে মনে হচ্ছে, কিন্তু কথা তো বলে না। তো ওই অবস্থাতে আবার জিজ্ঞেস করেন যে এই লোক আপনি কে, আপনার পরিচয়টা দেন, আপনি কেন আসছেন, আমার সাথে কি কোনো কাজ আছে আপনার? এরকম বেশ কয়েকবার বলেন এবং উনি আবার বলছেন যে এই জুয়েল দেখতো এই লোকটা কথা বলে না কেন, খালি মিটিমিটি হাসে। এদিকে দাদার মুখে এরকম শুদ্ধ ভাষায় কথা শুনে জুয়েল ভাই আর দাদি দুজনই অবাক হচ্ছেন। এর বেশ কিছুক্ষণ পরেই দাদা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। তো এই যে রহস্যময় যে ঘটনাটি, এই ঘটনাটি কিন্তু যখন ঘটে তখন জুয়েল ভাই দাদার পাশে ছিলেন। তো জুয়েল ভাই একটা প্রশ্ন করেছিলেন যে আসলে ওই লোকটা কে ছিল, উনি কি কোনো জিন ছিলেন নাকি হযরত আজরাইল আলাইহিস সালাম ছিলেন? তো এই বিষয়টা উনি জানতে চেয়েছেন। আমরা যতটুকু জেনেছি হাদিস অনুযায়ী সেটা হচ্ছে যে মৃত্যুর ঠিক পূর্বে আজরাইল আলাইহিস সালাম বান্দার আমল যদি ভালো হয় তিনি অনেক সুন্দর চেহারায় বান্দার সামনে উপস্থিত হন, তাতে করে তার মৃত্যু যন্ত্রণা নাকি অনেকটাই কমে যায়। আর বান্দা যদি খারাপ মানুষ হয়, পাপী হয়,
তাহলে নাকি আজরাইল আলাইহিসসালামকে মৃত্যুর পূর্বে অনেক ভয়ঙ্কর রূপে দেখে, যা তার মৃত্যু যন্ত্রণাকে আরো অনেক অনেক গুণ বাড়িয়ে দেয়। আসলে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না যে উনি কে ছিলেন, তবে যেহেতু এর কিছুক্ষণ পরেই ওনার মৃত্যু হয়েছিল আর খুব সুন্দর চেহারার একজনকে দেখেছিলেন, তাতে করে মনে হতেই পারে যে উনি হয়তোবা, আমরা হয়তোবা বলছি, এটা বলা মুশকিল, হয়তোবা উনি আজরাইল আলাইহিসসালামই ছিলেন, যাকে শুধু উনি দেখেছিলেন, আর কেউ দেখেননি। এটাই একটা বৈশিষ্ট্য যে আজরাইল আলাইহিসসালামকে তিনি দেখবেন যার মৃত্যু হবে। সেই বিবেচনায় আমরা এটা অনুমান করতে পারি। যেহেতু উনি এই প্রশ্নটি করেছেন, এই কারণেই আমরা বিষয়টা বললাম আর কি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আবিদ ইসলাম। ওনার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঢালিপাড়ায়। যে ঘটনাটি উনি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনার নানা বাড়ির পুরো পরিবারের সাথে ঘটেছিল, যা এখনো নাকি চলমান রয়েছে। ঘটনাটির বিস্তারিত বিবরণ উনি ওনার বড় মামার কাছ থেকে সংগ্রহ করেছেন। ওনার বড় মামার নাম মোহাম্মদ আশিক কাজী। তো চলুন ঘটনায় চলে যাই। 1978 সালের আগস্ট মাসে এই আবিদ ইসলাম ভাইয়ের নানা নানির বিয়ে হয়। মূলত পছন্দ করেই নানা নানি বিয়ে করেছিলেন। নানা যেই পথ দিয়ে চলাচল করতেন, চলাচলের পথে একটা বাড়ি ছিল, ওই বাড়িতে একটা মেয়ে ছিল, তার নাম হচ্ছে সেলিনা। এই সেলিনা নানাকে আবার খুব পছন্দ করত, বিভিন্ন সময় বিরক্তও করত। নানা এই সেলিনাকে আবার পছন্দ করতেন না, পাত্তা দিতেন না। এই বিষয়টা কিন্তু সেলিনার মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি করে। নানা পরবর্তীতে অন্য আর একটা মেয়েকে পছন্দ করেন, পরিবারকে বলেন, পরিবারের সম্মতিতেই দুই পরিবারের মধ্যে আলোচনা সাপেক্ষে নানা নানির বিয়ে হয়ে যায়। তো নানা নানির যে বিয়ে হয়ে গেল, এই বিষয়টা কোনোভাবেই সেলিনা মেনে নিতে পারেনি। যেহেতু নানা যেই পথ দিয়ে আসা যাওয়া করতেন, ওই পথের ধারেই ওই সেলিনাদের বাড়ি। এই কারণে সেলিনা কিন্তু দেখতো যে নানা ওই দিক দিয়ে আসছেন যাচ্ছেন। কখনো কখনো দেখা যেত যে নানিকে সাথে নিয়ে উনি ওই পথ দিয়ে আসা যাওয়া করছেন। এই বিষয়টা যখনই নাকি ওই সেলিনা দেখতো, তার খুব রাগ হতো। কয়েকবার নাকি সে তার এই রাগকে প্রকাশও করেছিল। নানা নানির সামনেই সে হুমকি দিয়ে বলেছিল, তোদের এই সুখ বেশি দিন থাকবে না রে, আমি দেখে নেব কিভাবে তোরা সুখে থাকিস। এইভাবে হুমকি দিয়েছিল। তবে এই বিষয়টা নিয়ে নানা নানি কেউই ওভাবে গুরুত্ব দেন নাই। তারা চিন্তা করেছিলেন সেলিনা, তারও তো বিয়ের বয়স হয়েছে, তার বিয়ে শাদী হয়ে গেলে সে শ্বশুরবাড়ি চলে যাবে, এই বিষয়গুলো একটা সময় সে ভুলে যাবে। এই কারণেই তারা ওভাবে আর গুরুত্ব দেন নাই। নানা নানির বিয়ের 1 বছর পর এই আবিদ ইসলাম ভাইয়ের মা, যার নাম আশা, তার জন্ম হয়। আবিদ ইসলাম ভাইয়ের মায়ের জন্মের 2 বছর পর আবিদ ইসলাম ভাইয়ের আর একজন খালা জন্মগ্রহণ করেন, তার নাম হচ্ছে নিশা। এই নিশা খালার জন্মের পরপর নানা নানি নারায়ণগঞ্জের চাষারা এলাকায় চলে আসেন। চাষারা এলাকায় আসার প্রায় 3 বছর পর আর একটা পুত্র সন্তান হয়, অর্থাৎ ছেলেদের মধ্যে যিনি বড় তিনি হচ্ছেন এই যে আশিক মামা। তো ওনার জন্মের পরপরই নাকি নানি খুব অসুস্থ হয়ে পড়েন। 3-4 মাস উনি নাকি তেমন কোনো খাবারই খেতে পারেননি। আর ভালো করে খাবার না খাওয়ার কারণে উনি খুব অসুস্থ তো হয়ে পড়েছিলেনই, ওনার শরীরে আসলে মাংস বলে কিছু ছিল না, এতটা শুকিয়ে গিয়েছিলেন। অনেক ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার কোনো রোগই ধরতে পারেনি। ডাক্তারের যেই টেস্ট যেগুলো ছিল, যেগুলো করতে বলেছিলেন ডাক্তার, সেই টেস্টগুলোতেও কোনো রোগ ধরা পড়েনি, অথচ উনি খুবই অসুস্থ। এরকম করতে করতে প্রায় 1 বছর চলে যায়। ওই সময় কিন্তু এই আশিক মামার বয়স 1 বছর হয়ে গেছে, যেহেতু ওনার জন্মের পরপরই নানি অসুস্থ হয়ে গিয়েছিলেন। এর মধ্যে অবশ্য নানি কিছুটা সুস্থ হয়েছিলেন, অর্থাৎ হাঁটাচলা করতে পারতেন মোটামুটি। এই আশিক মামা, ওনার যে নানা বাড়ি, অর্থাৎ এই আবিদ ইসলাম ভাইয়ের নানির যেই বাবার বাড়ি আর কি, সেখানে প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে তো যেতেই হবে,
কষ্ট করে হলেও এই আশিক মামাকে কোলে নিয়ে সেই প্রোগ্রামে যোগ দিতে গিয়েছিলেন নানি। তো ঠিকঠাক মতো প্রোগ্রামটা শেষ করে খাওয়া দাওয়া করে যখন ফেরত আসবেন, তখন নাকি ওই নানির বাবার বাড়ি থেকে কিছু মিষ্টি দিয়ে দেওয়া হয়। মিষ্টি বলতে ফিরনি দিয়ে দেওয়া হয়। ওনারা ওই আঞ্চলিকভাবে এই ফিরনিগুলোতে নাকি মিষ্টন্না বলেন। তো যেই পথ দিয়ে ওনারা আসছিলেন, ওই পথে আসলে তেমন কোনো সমস্যা হয়নি শুরুর দিকে। ওনারা যখন ফিরছিলেন, একটা জায়গায় দুটো বড় বড় তাল গাছ ছিল। তো ওখান দিয়ে যখন আসছিলেন, তখন নানি একটা ভারী গলার কণ্ঠে শুনতে পান, এই আমারে মিষ্টন্না দিয়ে যা। যখনই এরকমটা বলেছে, তখনই কিন্তু নানি বুঝতে পেরেছিলেন যে এটা কি হতে পারে। তবে উনি কিছুটা ভয় পেলেও এমন ভয় পান নাই যে উনি একদম ভয়ে অজ্ঞান হয়ে যাবেন। উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর উনি সবাইকে বলেন যে ওই তাল গাছের ওখান থেকে না আমি যে এই মিষ্টন্না আনছি, এটা কেউ একজন চাইছিল। তো এরকম করে উনি গল্প করছেন। এদিকে ওনার পাশে 1 বছর বয়সী এই আশিক মামা খেলাধুলা করছিলেন। অনেক সময় হয় না যে আমরা যখন বাচ্চাদের পাশে থাকি, বাচ্চারা আমাদের পাশে হাঁটাচলা করে, হামাগুড়ি দেয়, তখন কিন্তু বাচ্চাদেরকে কিছু কিছু জিনিস আমরা হাতে ধরিয়ে দিই খেলার জন্য। ওই সময় নাকি নানি নিজের অজান্তেই একটা ছোট কাচের বোতল এই আশিক মামার হাতে ধরিয়ে দিয়েছিলেন, যাতে করে আশিক মামা খেলে। তো খাটের উপর থেকে এই বোতল নিয়ে খেলতে খেলতেই হঠাৎ করে নিচে পড়ে যান এই আশিক মামা। ওই সময় বোতলটা ভেঙেও যায়। এতটুকু সময়ের মধ্যে ঘটে আর একটা ঘটনা। এই আশিক মামা নাকি বোতলের ওই ভাঙা কাচের টুকরো দিয়ে এমনভাবে ওনার গালটাকে কেটে ফেলেন, যেটা 1 বছর বয়সী কোনো বাচ্চার পক্ষে সম্ভবই নয়। হ্যাঁ, এলোমেলো ভাবে কাটতে পারে, কিন্তু এমন ভাবে কেটেছিল যেটা বেশ রহস্যময় ছিল। এটা কিভাবে সম্ভব? মনে হচ্ছে একটা ডিজাইন করে সুন্দর করে কেউ কেটে দিয়েছে তার গালে। এরপর থেকেই নাকি এই আশিক মামা আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন, আর নানি আস্তে আস্তে কিছুটা সুস্থ হতে থাকেন। নানি যেভাবে কোনো কিছু খেতে পারতেন না, আশিক মামাও একই রকম ভাবে কোনো কিছুই খেতে পারতেন না, শুধু কান্নাকাটি করতেন। এরকম সমস্যা যখন শুরু হলো, এরপর মৌলভী কবিরাজ নামক একজন কবিরাজের কাছে তাদেরকে নিয়ে যাওয়া হয়। তো সেই মৌলভী কবিরাজ উনি ওনার মতো করে রুকিয়া করে দেন, আর উনি বলেন যে একজন লোক লাগবে যার ভেতরে জিনকে হাজির করানো হবে। মৌলভী কবিরাজ উনি ভেবেছিলেন যে ওই যে তাল গাছের ওখানে থাকা যে জিন, ওই জিনটা এই কাজটা করেছে বা তাদের পিছু নিয়েছে। ওই চিন্তা করেই মূলত উনি এই কথা বলেছিলেন। তো উনি বলেছিলেন যে আমি একটা নির্দিষ্ট দিন আসব, আপনারা একজন লোককে রেডি রাখবেন যার উপর জিনটা হাজির করাবো, এরপর বিস্তারিত কথা হবে। তো মৌলভী কবিরাজ এই বাড়িতে আসছেন। আসার পর দেখা গেল কেউই রাজি হচ্ছে না যে তার উপর জিন হাজির করানো হবে। শেষমেশ একজন ব্যক্তি, তার নাম হচ্ছে লাল মিয়া, লাল মিয়া সম্পর্কে এই আশিক মামার চাচা হন। তো উনি রাজি হলেন। তার ভেতরে নাকি ওই জিনটাকে হাজির করানো হয়। ওই জিনটা এসেও বলে যে ওই তাল গাছের নিচে যদি 5 কেজি মিষ্টন্না না দেওয়া হয়, তাহলে কিন্তু এদের পিছু ছাড়বো না, ওদেরকে তিলে তিলে মারবো। মাত্র এইটুকু মিষ্টির জন্য মানুষকে মেরে ফেলবে, বিষয়টা বেশ রহস্যময়। তারপরও এই জিন রিলেটেড বিষয় তো এগুলো অনেক কমন বিষয়ই বলতে হবে। জিনের কথা অনুযায়ী 5 কেজি ফিরনি, অর্থাৎ আঞ্চলিকভাবে যেটাকে মিষ্টন্না বলা হয়, এটা রান্না করে ওই তাল গাছের নিচে কিন্তু দিয়ে আসা হয়েছিল। পরদিন সকালবেলা পাতিলগুলো খালি পাওয়া গিয়েছিল, খালি পাতাল নিয়ে আসা হয়েছিল। তো পাতিল যে খালি, এটা ওনারা বুঝতেই পেরেছিলেন যে এটা কি কারণে হতে পারে, ওই জিনে খেয়ে ফেলেছে। এরপর কিন্তু 3 থেকে 4 বছর কেটে যায়। তারপর আর একটা পুত্র সন্তানের জন্ম হয়, তার নাম হচ্ছে আকাশ। তার 2 বছর পর আর একটা কন্যা সন্তানের জন্ম হয়, তার নাম হচ্ছে তিশা। এই তিশার জন্মের পর আর একটা ভাই হয়েছিল, কিন্তু এই ভাই আর জীবিত অবস্থায় জন্মগ্রহণ করেনি।
এই ভাইয়ের জন্মের অল্প কয়েকদিন আগে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলেন নানি। উনি দেখেন যে বিশাল আকৃতির একটা অবয়ব তার সামনে দাঁড়িয়ে আছে, তার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে। আর ওই অবয়বের পায়ের সামনে একটা বড় সাইজের মুরগি দাঁড়িয়ে আছে। ওই মুরগিটা তার পা কামড়াচ্ছে। এরকম একটা স্বপ্ন উনি দেখেছিলেন জাস্ট এই সর্বশেষ সন্তান তার জন্মের আগে। যখন এই পুত্র সন্তান জন্মগ্রহণ করলো তখন এক ভয়ঙ্কর দৃশ্য সবাই দেখে। এটা দেখে সবাই চমকে উঠেছিল। সেটা হচ্ছে যে মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে, শুধু এইটার মধ্যে যদি সীমাবদ্ধ থাকে যে শুধু এতটুকুই হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু না, ভয়ঙ্কর ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে মনে হচ্ছে তার শরীরের কয়েকটা জায়গা, বিশেষ করে মুখের এখান থেকে ঠোকর মেরে মাংস কেউ খেয়ে ফেলেছে, এমনটা মনে হচ্ছিল, যেটা কোনো স্বাভাবিক বিষয় ছিল না। এভাবে তার সর্বশেষ অর্থাৎ সর্বকনিষ্ঠ সন্তান মারা গেল। এই ঘটনার পর থেকে নানি আবার সেই আগের অবস্থায় চলে যান, আবার আগের মতো অসুস্থ হয়ে যান। তবে আগে যেমন শুধু অসুস্থতা ছিল, এবার এর সাথে নতুন করে কিছু বিষয় যুক্ত হয়ে গেল। উনি পাগলের মতো আচরণ করতেন, আগে কিন্তু এরকম আচরণ করতেন না। আর মাঝে মাঝেই নানির মাথার চুলে জট লেগে যেত, কাটতে গেলে উনি বাধা দিতেন। উনি রান্নাবান্না করা একরকম ছেড়ে দিয়েছিলেন। এমনকি কেউ যদি ভালো করে রান্নাবান্না করার চেষ্টা করে, মাছ মাংস রান্না করার চেষ্টা করে, উনি নাকি বাধা দিতেন। কেন যে বাধা দিতেন উনি নিজেও বুঝতে পারতেন না। আর নানাকে অর্থাৎ ওনার স্বামীকে উনি একদমই সহ্য করতে পারতেন না। নানার জন্য ঠিকঠাক মতো রান্নাও করতেন না, কেউ রান্না করতে গেলে তাকে বাধা দিতেন, নানাকে ঠিকঠাক মতো খাবারও দিতেন না। তো এইভাবে যেতে থাকে বেশ কিছুদিন। নানা বাড়ির ওইদিকে একটা পুকুর ছিল যেটার নাম ছিল হাজি বাড়ির পুকুর। ওই পুকুরে অনেকেই গোসল করতেন। তো ওই পুকুরে কিন্তু নানিও গোসল করতেন। নানি নাকি যখন গোসল করতে নামতেন, যখন ডুব দিতেন, ডুব দিয়ে যখন চোখ খুলতেন, চোখ খুললেই নাকি অদ্ভুত এক রহস্যময় শেকল দেখতে পেতেন। চকচক চকচক করতো পানির নিচে একটা শেকল। মনে হচ্ছে এই শেকলটা অনেক দূর পর্যন্ত চলে গেছে। ওনার পায়ের কাছে শেকলটা দেখা যেত, মনে হচ্ছে এই শেকলটা আস্তে 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 পুকুরের গভীরে চলে গিয়েছে। এরকম শেকল উনি দেখতে পেতেন, তবে শেকল কখনো তার পায়ের সাথে লেগে যায়নি। উনি মাঝে মাঝেই একটা ভয়ঙ্কর অনুভূতি পেতেন। সেটা হচ্ছে উনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে মনে হলো ওনার সামনে দিয়ে বিশাল আকৃতির কোনো একটা অবয়ব চলে গেল। উনি কিন্তু তাকিয়ে আর কিছু দেখতেন না। আবার কখনো কখনো মনে হতো যে ওনার পেছন দিয়ে বিশাল আকৃতির একটা অবয়ব চলে গেল। পেছন দিকে ফিরে উনি কিছুই দেখতে পেতেন না। একদিন হয় কি, এই হাজিবাড়ির পুকুরের কাছে সন্ধ্যার কিছু আগে এই নানির এক চাচাতো বোন, যার নাম ছিল সুবর্ণা, এই সুবর্ণাকে চুল ছাড়া অবস্থায় দেখতে পান। উনি গিয়ে বলেন যে সুবর্ণা, এই সন্ধ্যাবেলায় তুই চুল ছেড়ে এই পুকুর পাড়ে দাঁড়িয়ে আছিস কেন? এই সময় তো এভাবে চুল ছেড়ে দাঁড়িয়ে থাকা ঠিক না, যা যা বাড়িতে যা। এই সুবর্ণা নাকি ওখানে দাঁড়িয়ে থাকে ঠায়, সে যায় না। উনি বারবার যখন বলছেন যায় না, এটা দেখার পর কেন যেন একটা সন্দেহ লাগে নানির। উনি দ্রুত বাড়িতে ফেরত আসেন আর সুবর্ণাদের বাড়িতে গিয়ে বলেন যে এই সন্ধ্যাবেলায় সুবর্ণা চুল ছেড়ে পুকুরের পাশে দাঁড়ায় আছে কেন? কয়েকবার জিজ্ঞেস করলাম, উত্তরও দিল না। তখন বাড়ির লোকজন বলে সুবর্ণা ওখানে দাঁড়িয়ে থাকবে কেন? সুবর্ণা তো ঘরের ভিতরে। এটা কিন্তু নানি বিশ্বাস করতে পারেন নাই। নানি ঘরের ভিতর ঢুকে দেখেন ঠিকই তো সুবর্ণা ঘরের ভিতরেই আছে। উনি তো দেখে অবাক হয়ে যান। তখন সুবর্ণাকে বলেন এই ব্যাপার। সুবর্ণা বলে যে আমি এখন ওখানে যাব কেন, আর আমার চুল তো বাঁধাই। যে দেখো, সুবর্ণা কিন্তু তখন বেনি করে চুল বেঁধে রেখেছিলেন। তো এই বিষয়টা যখন ঘটে তখন পরিবারের সদস্যদের মধ্যে আবার একটা চিন্তার খোরাক সৃষ্টি হয়। সেটা হচ্ছে যে এখন যে ব্যাপারগুলো হচ্ছে এটা তো আবার সেই অস্বাভাবিক বিষয়েরই পুনরাবৃত্তি, আবার তো কিছু একটা করতে হবে। এরপর আবার হুজুর ডাকা হয়, সেই মৌলভী কবিরাজ। তো মৌলভী কবিরাজ
উনি আসেন। তো এবারও এসে উনি যখন জিন হাজির করেছেন, এবার কিন্তু আর সেই পুরনো তথ্য ছিল না। ওই মৌলভী কবিরাজ যিনি বা হুজুর কবিরাজ যিনি, উনি চিন্তা করেছিলেন হয়তো বা নতুন করে কোনো জিন পরির আসর হয়েছে, এই জন্য এরকম হতে পারে। কিন্তু এবার জানা গেল সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা ব্যাপার। উনি এবার বুঝতে পারলেন মূলত এই যে শুরু থেকে এখন পর্যন্ত যত ঘটনা ঘটছে বা ঘটেছে, এই সবগুলোর পিছনে রয়েছে সেলিনার হাত। সেলিনা মূলত একটা ভয়ঙ্কর কালো জাদু করে জিন চালান করে দিয়েছিল। সেলিনার কালো জাদু করে চালান দেয়া এই জিনটাই মূলত শুরু থেকে এখন পর্যন্ত লেগে রয়েছে। আর একটা সময় পরে গিয়ে পরিবারের প্রত্যেককেই নাকি হত্যা করবে, এমনটাই বুঝতে পারেন ওই কবিরাজ। এমন এক মরণ বান মারা হয়েছে, এই পরিবারের অনেকেই নাকি মারা যাবে, বিশেষ করে পরিবারের পুরুষ সদস্যরা খুব দ্রুত মারা যাবে। যেহেতু নানার উপর সেলিনার একটা ক্ষোভ ছিল, নানা সেলিনাকে বিয়ে করেনি, বিয়ে করেছে অন্য একটা মহিলাকে। নানার কথা হচ্ছে সেলিনার সাথে তো আমার কোনো সম্পর্ক ছিল না, আমি তাকে কেন বিয়ে করব, তাকে তো আমি কথাও দেইনি, সুতরাং তাকে তো বিয়ে করে আমার কোনো প্রশ্নই আসে না। সে নিজেই তো আমাকে বিভিন্ন সময় উত্তপ্ত করেছে। সেলিনা রাগে ক্ষোভে মূলত এই কাজগুলো করেছিল। এই পরিবারের বেশ কিছু পুরুষ সদস্য কিন্তু মারা গিয়েছে। নানা কিন্তু অনেক আর্লি মারা গিয়েছেন বলতে হবে। তো এই যে নানা মারা গেলেন, তারপর আর একজন সন্তান অর্থাৎ নানার সন্তান, উনি তো মারা গিয়েছেন আরো আগেই, বিশেষ করে তার জন্মের সময় মারা গিয়েছিলেন। এরও বেশ কিছু বছর পর তো নানা মারা গেলেন। নানি এখনো নাকি অসুস্থ, এখনো অসুস্থ। উনি পরিপূর্ণভাবে আর কখনোই সুস্থ হন নাই। এত বছর ধরে কতটাই না কষ্ট করছেন ওনারা, এই সমস্যার সমাধান হয় নাই। এই জাদুটা এমনভাবে তাদের রক্তের সাথে মিশে গিয়েছে, এর থেকে আর ওনারা সহজে বের হতে পারেন নাই। ওনারা ওনাদের জায়গা থেকে চেষ্টা তদবির করেছেন, বাট সেভাবে কোনো ফল হয়নি। প্রিয় লিসেনার্স, আমরা কালো জাদু সম্পর্কিত বিভিন্ন ধরনের ঘটনা তো শুনতে পাই। আমরা বিভিন্ন ঘটনাগুলোর মধ্যে বেশ কিছু শিক্ষণীয় ব্যাপারও কিন্তু শিখেছি, জেনেছি। বিভিন্ন সময় আমরা দেখেছি ঘটনার মাধ্যমে যে শাশুড়ি বেটার বউর উপর জাদু করেছে, বা বেটার বউ শাশুড়ির উপর জাদু করেছে, শাশুড়ি অত্যাচার করে এটা সহ্য করতে না পেরে এরকমটা করেছে। আবার ভাইয়ের বউ অন্য ভাইয়ের বউর উপর জাদু করেছে, সম্পত্তির জন্য একে অন্যের উপর জাদু টোনা করেছে। এটা কিন্তু খুব কমন একটা বিষয়। আর প্রেমে ব্যর্থ হয়ে জাদু টোনা করা, এটাও একটা কমন বিষয়, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে। জাদু টোনার চর্চা সারা পৃথিবীতেই রয়েছে, বিভিন্ন দেশে বিভিন্নভাবে সেটা রয়েছে। আর আমাদের দেশে এই বিষয়টা অনেকটা কমন। অনেকেই আমরা বিশ্বাস করতে চাই না, আমরা বিশ্বাস করি না করি, যা সত্য এটা কিন্তু মিথ্যা হয়ে যাবে না। পবিত্র কোরআনে অনেক জায়গায় সেহের শব্দটা উল্লেখ রয়েছে। সেহের শব্দের অর্থ জাদু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু জাদু করা হয়েছিল। আর এই জাদুর প্রেক্ষাপটেই সূরা ফালাক নাস নাজিল হয়েছিল, এটা কিন্তু আমরা অনেকেই জানি। সুতরাং আমরা যদি কেউ বিশ্বাস না করি যে জাদুটা না আছে, কালো জাদু করে কারো ক্ষতি করা সম্ভব না, এগুলা কিভাবে সম্ভব, বিজ্ঞান কি এটা বলে কিনা? বিজ্ঞান অনেক কিছুই এখন আবিষ্কার করতে পারেনি, তারা চেষ্টা করে যাচ্ছে, হয়তো অদূর ভবিষ্যতে আবিষ্কার করতে পারবে। আবিদ ইসলাম ভাইয়ের নানা বাড়ির প্রত্যেকের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন। আজকেও কিন্তু আপনাদের জন্য ঘটনা থাকছে আপনাদের সকলের প্রিয়, আমাদের সকলের প্রিয় রবি ভাইয়ের। রবি ভাইয়ের ঘটনা মানেই ডিফারেন্ট কোনো কিছুর একটা ফ্লেভার পাওয়া যায়, একটা ভিন্নধর্মী হরর আবহ পাওয়া যায়। আজকের ঘটনাটাও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। চলুন শুরু করি ঘটনা। রবি ভাইয়ের বাড়ি কিন্তু কুষ্টিয়া জেলার সদর উপজেলার পেয়ারাতলা নামক স্থানে। উনি যে ঘটনাটি আমাদেরকে আজকের জন্য পাঠিয়েছেন,
এই ঘটনাটি মূলত উনি সংগ্রহ করেছেন ওনার বড় আপুর ফ্রেন্ডের কাছ থেকে। সেই ফ্রেন্ডের নাম ফাহিমা, তার বাড়িও কুষ্টিয়াতে। উনি একজন সিনিয়র নার্স হিসাবে একটি বিশেষায়িত হসপিটালে কর্মরত রয়েছেন। তো ঘটনা যখন ঘটেছিল সময়টা ছিল 2011 সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে। এরপরে কিন্তু ঘটনা বেশ অনেকটা সময় চলমান ছিল। তো চলুন কি ঘটনা ছিল সেটা শুনে আসি। তো এই ফাহিমা আপু উনি যশোরের একটি বিশেষায়িত হসপিটালে চাকরি নেন। হসপিটালটি কিন্তু সরকারি, আর এই হসপিটালটি বিশেষায়িত হসপিটাল হওয়ার কারণে বাইরের সাধারণ রোগী যারা তারা কিন্তু খুব একটা এন্ট্রি সেখানে পেতেন না। বিশেষ কিছু ব্যক্তিবর্গই সেখানে ভর্তি হতেন। আমরা সঙ্গত কারণে হসপিটালের নাম ঠিকানা এটা বলতে পারছি না। উনি 2011 সালেই জয়েন করেছেন। জয়েন করার পর মোটামুটি মাসখানেক পার হয়েছে, সবকিছু ঠিকঠাকই ছিল। তখন নভেম্বর মাসের প্রথম সপ্তাহ, তো শীত পড়ছে ভাব। ওনার যখন ডে শিফটে ডিউটি থাকতো তখন কিন্তু কোনো ধরনের প্যারানরমাল সমস্যার মুখোমুখি উনি হন নাই। যেহেতু হসপিটালে চাকরি, কখনো ডে শিফট কখনো নাইট শিফট এভাবে মিলিয়েই কিন্তু ডিউটিগুলো করতে হয়, রোস্টার ডিউটি পড়ে। তো ওনার ওই দিনে ছিল হচ্ছে নাইট শিফটে ডিউটি। তো উনি যথারীতি ডিউটি শুরু করেছেন। তো ওনাদের ডিউটিটার কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে। বিশেষ করে নির্দিষ্ট সময় পর পর বিভিন্ন ওয়ার্ডগুলোতে ভিজিট করতে হয়, রুগীদের স্যালাইন চেক করতে হয়, বিভিন্ন ধরনের কাজগুলো ঠিক আছে কিনা দেখতে হয়, বিভিন্ন বিষয়ের আপডেট নিতে হয়, সেগুলো ডাক্তারকে ইনফর্ম করতে হয়, বিভিন্ন কাজ রয়েছে হসপিটালে যেটা থাকে আর কি। ওনার একটা নির্দিষ্ট সময় পড়ে যায় আর কি, যে সময়টাতে ওনার পুরুষ ওয়ার্ডে ভিজিট করার কথা ছিল। উনি যথারীতি লিফটে করে লিফটের যেই 7 তলা সেখানে গিয়েছেন। এটা পুরুষ ওয়ার্ড, যেহেতু ওটা বিশেষায়িত হসপিটাল, ওই ওয়ার্ডে 5-6 জন রুগী ছিল। ওয়ার্ডটা বড় কিন্তু রুগী ছিল 5-6 জন। তখন কিন্তু এই যে এনার্জি বাল্ব, যেগুলো এনার্জি সেভিং বাল্ব আমরা যেটা বলি, বা এলইডি বাল্ব যেগুলো বলি, তখনও কিন্তু এই বাল্বগুলোর অতটা প্রচলন শুরু হয় নাই, কেবল হচ্ছে আর কি। ওই সময় ওই হসপিটালে ছিল হচ্ছে এই যে হলুদ আলো হতো, যেটা আগেকার যে বাল্বগুলো কাচের তৈরি, সেই বাল্বগুলো ফিলামেন্ট থাকতো ভিতরে, সেই বাল্বগুলো ছিল ওখানে। উনি ঠিকঠাকভাবেই পুরুষ ওয়ার্ডে গিয়েছেন, রুগী দেখে বের হবেন, হঠাৎ করে ওনার চোখ আটকে যায় ওই ফ্লোরেরই মিডিলে থাকা একটা রুমের দিকে। মনে হচ্ছে ওখানে একটা শব্দ হচ্ছে। তো উনি এগিয়ে গেলেন যে ওখানে কিসের শব্দ হয়। কাছেও যেতে হয়নি, দূর থেকে উনি দেখতে পেলেন ওই রুম থেকে 3 থেকে 4 বছর বয়সী দুটো বাচ্চা। স্বাভাবিকভাবে দেখতে 3-4 বছর বয়সী বাচ্চাদের গড়ন চেহারা যেরকম হয় ওই রকমই। একটা বাচ্চার হাতে একটা ক্রিকেট খেলার ব্যাট, আর একটা বাচ্চার হাতে একটা ক্রিকেট বল। এরা হাসছে, দৌড়াদৌড়ি করছে, খিলখিল করে শব্দ করছে, হাসির যে শব্দ বাচ্চারা যেভাবে হাসে আর কি, সেরকম শব্দ করছে। ওরা ওই করিডোর ধরে দৌড়াদৌড়ি করছে। ওই করিডোরে কিন্তু দূরে দূরে ওই হলুদ বাল্বগুলো লাগানো ছিল, আর এনার্জি সেভিং বাল্বের আলোগুলো বা বিশেষ করে এলইডি বাল্বের আলো যেভাবে চারদিকে ছড়িয়ে পড়ে, ওই হলুদ বাল্বের আলো কিন্তু অতটা ছড়াতো না। এই জন্য নির্দিষ্ট দূরে দূরে যদি বাল্ব লাগানো না হতো তখন দেখা যেত যে ওই অংশটা অন্ধকার রয়ে গেছে, আর দেখা যেত যে ওই বাল্বগুলো খুব দ্রুত কেটে যায়। ভোল্টেজের আপ ডাউন যদি সামান্য হয় ওই বাল্বগুলো কেটে যায়। এই জন্য রেগুলার কিন্তু ওই বাল্বগুলো পরিবর্তন করতে হতো। ওই করিডোরে হয়তো বা কোনো কারণে কোনো বাল্ব কেটে গিয়েছিল, এই জন্য একটা সাইড ছিল অন্ধকার। ফাহিমা আপু দেখতে পেলেন যে ওই বাচ্চা দুটো দৌড়াদৌড়ি করতে করতে ওই অন্ধকার যে জায়গাটা ওর ভিতরে ঢুকে গেল আর দেখা যাচ্ছে না তাদেরকে। উনি চিন্তা করলেন এই বাচ্চা দুটো কার, অন্য কোনো ওয়ার্ড থেকে এখানে চলে আসছে নাকি, হতেই পারে। উনি ভাবলেন যে এই বাচ্চা দুটোকে তো তাদের গার্ডিয়ানের কাছে হস্তান্তর করার দরকার, ওইদিকে অন্ধকারের ভিতর চলে গেল, যাই ওইদিকে গিয়ে দেখি বাচ্চা দুটো কি করে। উনি এই চিন্তা করে সামনের দিকে আগাবেন, এমন সময়
এক ধরনের শব্দ উনি শুনতে পান। হুইল চেয়ার যদি চলে এক ধরনের ঘর 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 আওয়াজ হয়। হুইল চেয়ার একটা বিশেষ শব্দ রয়েছে যেটা যারা এই হুইল চেয়ারের শব্দের সাথে পরিচিত আছেন তারা বুঝতে পারবেন, বা যারা এই হুইল চেয়ার ধাক্কা দিয়েছেন তাদের কানে এই শব্দটা এসেছে। তাছাড়া অন্য ব্যক্তিদের কাছে হয়তো এই শব্দটা অতটা পরিচিত নাও হতে পারে। উনি ওই ধরনের একটা শব্দ শুনতে পান, স্পষ্ট বুঝতে পান হুইল চেয়ার ওই করিডোর ধরে এগিয়ে আসছে। করিডোরের অন্ধকার যে জায়গাটা, ওই জায়গা থেকে মনে হচ্ছে কোনো একটা হুইল চেয়ার বের হয়ে আসছে। উনি অপেক্ষা করছেন ওদিক থেকে কে আসে। চিন্তা করলেন এই দুই বাচ্চার কোনো গার্ডিয়ান হতে পারে। উনি ওখানে দাঁড়িয়ে আছেন যে কে আসে একটু দেখি। উনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে কিন্তু আলো, কিন্তু শব্দটা যেখান থেকে আসছিল আস্তে আস্তে শব্দটা বাড়ছে, মানে আস্তে আস্তে হুইল চেয়ারটা এগিয়ে আসছে। ওই জায়গাটা অন্ধকার ছিল। তো যখন আস্তে আস্তে আলোর দিকে একটা হুইল চেয়ার উনি আসতে দেখলেন, উনি দেখতে পেলেন ওই হুইল চেয়ারে একটা নারী অবয়ব বসে আছে, ম্যাক্সি টাইপের কিছু একটা পরা। যখন বাল্বের আলোর কাছে আসলেন তখন দেখা গেল আরে এই মহিলার মাথা নেই। মহিলা নিজের হাতেই হুইল চেয়ারের চাকাগুলো প্রেস করে ঘুরিয়ে সামনের দিকে এগিয়ে আসছেন, কিন্তু তার মাথা নেই। কাটা মাথার ওই জায়গা থেকে গল গল করে রক্ত পড়ছে, রক্তটা ফ্লোরেও পড়ছে। এটা দেখে উনি ওখানেই অজ্ঞান হয়ে যান, তবে উনি চিৎকার দেন নাই, ওখানেই সেন্সলেস হয়ে যান। ওনাকে অনেকক্ষণ না দেখে ওনারই আর এক কলিগ চিন্তা করলেন কি ব্যাপার, এতক্ষণ হলো উপরে গেল, আসে না কেন। যেহেতু অনেক রাত তখন 2টো 2:30 বা 3টা বাজে এরকম আর কি। উনি আবার লিফটে উপরে উঠেছেন, যখন পুরুষ ওয়ার্ডের দিকে যেতে গিয়েছেন তখন দেখেন এই অবস্থা। কারণ ওইখানে তো আসলে লোকজন কম আসা যাওয়া করে, আর রাতের বেলা রুগীরাও ঘুমিয়ে গেছে অনেকেই। রুগীর যারা আত্মীয় স্বজন রয়েছে যারা ওখানে ছিলেন তারাও ঘুমিয়ে গেছে, যার কারণে ওই জায়গাটাতে উনি ওভাবেই অজ্ঞান হয়ে পড়েছিলেন বেশ খানিকক্ষণ। এরপর ওনার কলিগ আসে, তাকে ওখান থেকে উদ্ধার করে হসপিটাল, যেহেতু ওখানে ওনাকে সেবা দেওয়া হয়, ওনার জ্ঞান ফিরলে জিজ্ঞেস করা হয় কি হয়েছে। যেহেতু হসপিটালটা খুবই একটা সেন্সিটিভ হসপিটাল, এখানে যদি উনি এই টাইপের কথা বলেন তাহলে কিন্তু বড় ধরনের বিপদ হতে পারে। অনেক লিখিত দিতে হবে, মানে লিখিত জবাব দিতে হবে কি হয়েছে না হয়েছে। এর জন্য উনি বিষয়টা বেমালুম চেপে গেলেন, বলেন যে ওনার মাথা ঘুরেছিল, মাথা ঘুরে উনি পড়ে গেছেন, জাস্ট এতটুকুই। তো এই ঘটনার পর উনি তো এই বিষয়ে কারোর সাথে আসলে শেয়ার করেন নাই, বাসায় গিয়েও শেয়ার করেন নাই। এই ঘটনার বেশ কিছুদিন পর ঘটে আরো একটি ভয়ঙ্কর ঘটনা। এর মধ্যে যে কয়েকদিনের ডিউটি করেছিলেন তখন কিন্তু ওই যে 7তলার ওই পুরুষ ওয়ার্ডে উনি গিয়েছিলেন। যতবার গিয়েছেন ততবারই ওনার বুকের মধ্যে ধরাস করে উঠেছে, কারণ এইখানেই তো সেই ভয়ের ঘটনাটা ঘটেছিল। তবে মাঝখানে বেশ কিছুদিন আর ওইখানে কোনো ভয়ের ঘটনা ঘটে নাই। 7তলাতে উনি উঠতেই চাইতেন না, পরে লোকজন নিয়ে উঠতেন, বা কখনো কখনো একা উঠলেও ভয় পেতেন, তবে এর মধ্যে ভয়ের ঘটনা ঘটেনি আর কি। ওনার একদিন কি হয়, রাতের বেলা ডিউটি পড়েছে, ওই রাত্রে একটা সিজারিয়ান বেবি হবে আর কি। একজন মহিলাকে সিজার করার জন্য ওটিতে নেওয়া হয়েছে, সেখানে ডক্টর রয়েছে, সাথে আরো কয়েকজন নার্স রয়েছে। তো যখন সিজার করা হয় বেবিকে এই ফাহিমা আপুর হাতে দেওয়া হয়েছে। বেবিকে সিজার করার পর যখন বের করা হয় তখন এরপর কিন্তু বেশ কিছু প্রসেস রয়েছে, বেশ কিছু পদ্ধতি রয়েছে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করানো, এরকম অনেকগুলো কাজ রয়েছে। তার হাতে দেওয়া হয়। তো উনি কি করেছেন, উনি হাতে নিয়ে সামনের দিকে আগাবেন, তখনও কিন্তু ওই ওটির মধ্যে লোকজন রয়েছে, ডক্টর রয়েছে, অন্য নার্স রয়েছে, আলো আছে পর্যাপ্ত। হঠাৎ করে উনি দেখেন কি উনি আগাতে পারছেন না, মনে হচ্ছে ওনার 2 পা কেউ চেপে ধরেছে। এরপর উনি তাকিয়ে দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। ওই যে যেই 2টো বাচ্চাকে উনি দেখেছিলেন খেলতে, এক হাতে ক্রিকেটের ব্যাট আর এক হাতে ক্রিকেটের বল, এই 2টো বাচ্চা, কোনো ভয়ঙ্কর চেহারা কিছু না, স্বাভাবিক বাচ্চা, স্বাভাবিক কাপড় পরা, তারা খিলখিল করে হাসছে। আর এই ফাহিমা আপুর পা জড়িয়ে ধরেছে, তাকে আগাতে দিচ্ছে না।
উনি তো এই দৃশ্য দেখে প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। এই আমি আগাতে পারতেছি না, আমার পা টেনে ধরে রেখেছে, এভাবে চিৎকার করছেন। আরেকটু হলেই ওনার হাত থেকে ওই বাচ্চাটা পড়েই যেত। উনি এত ভয় পেয়েছিলেন। ওই দুটো বাচ্চা ওনার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে, কিন্তু এই দৃশ্য ওখানে থাকা আর কেউ দেখতে পারছিল না। এদিকে যিনি ডক্টর ছিলেন উনি এটা দেখে প্রচন্ড রেগে যান। উনি বলেন যে কি ব্যাপার, এখানে কি ড্রামা শুরু করছো তোমরা? উনি যখন এটা বলেছেন, অন্য নার্স এগিয়ে গিয়ে দ্রুত ফাহিমা আপুর হাত থেকে আগে বাচ্চাকে নিয়ে নেন। নেয়ার পর ফাহিমা আপুকে জোরে জোরে কয়েকবার ধাক্কা দেন। ধাক্কা দেওয়ার পর ফাহিমা আপু স্বাভাবিক হন। তখন ফাহিমা আপুকে বলা হয় কি হয়েছে। তখন উনি বলেন যে আমি দেখলাম যে এরকম দুইটা বাচ্চা আর কি আমার পা টেনে ধরে রেখেছে। ডাক্তার তো শুনে আরো রেগে গেছেন। তখন উনি বললেন যে তুমি এই কাজটা শেষ করে আমার রুমে আসবা, ব্যাখ্যা দিবা তুমি এইভাবে ওটির মধ্যে হই হট্টগোল করলা কেন? বাচ্চাটা যদি হাত থেকে পড়ে যেত, তারপরে তোমার এই চিৎকার চেঁচামেচিতে যদি বাচ্চার অন্য ধরনের কোনো ক্ষতি হতো বা ক্ষতি হয়, এর দায়ভার কে নেবে? এরপর উনি ডাক্তারের কাছে গিয়েছিলেন। ডাক্তার বললেন যে তুমি বিশ্রাম করো, আমার মনে হচ্ছে যে তোমার ওভার ডিউটি হয়ে গেছে, অনেক বেশি ডিউটি করে ফেলছো, তুমি বিশ্রাম নাও। তো ডক্টর ওনাকে বিশ্রাম দিয়েছিলেন। এরপর আবার স্বাভাবিকভাবে উনি ডিউটি শুরু করেছিলেন। এর বেশ কিছুদিন পর ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে যে উনি তখন নাইট শিফটে ডিউটি করছেন। রাতের বেলা উনি ওনার যে রুমটা, ওই রুমে বসে আছেন। তো ওনাদের কিন্তু সবসময় লেখাপড়ার উপরেই থাকতে হয়। ওনাদেরকে যখন আরো উপরের র্যাঙ্কে যেতে হবে তার জন্য কিন্তু বেশ কিছু কোর্স করতে হবে। উনি তখন সাধারণ একজন নার্স হিসাবে যোগদান করেছিলেন, এখন তো উনি সিনিয়র নার্স। এখন এই যে চাকরির পরীক্ষাগুলো, ইন্টারনাল যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলো তো দিয়ে দিয়ে ওনাকে উপরে উঠতে হবে, এই জন্য কিন্তু সবসময় লেখাপড়া করতে হয়। তো উনি ওনার ওই পাঠ্যপুস্তক একটা নিয়ে ওনার টেবিলে বসে পড়ছিলেন। একটা হিসাব ছিল যে একবার রাউন্ড দিয়ে আসার পর আবার যে রাউন্ডে যাবেন কতক্ষণ পরে যাবেন। তো উনি বসে আছেন, বসে বসে পড়ছেন। হঠাৎ করে কি হয়, ওনার যে দরজা, ওই দরজায় টক 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 করে শব্দ হয়, মনে হলো কেউ নক করছে। তখন উনি বললেন যে কে? ওপাশ থেকে কোনো শব্দ আসে না। আবার টক 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 শব্দ। তো উনি বললেন দরজা খোলা আছে, ভেতরে চলে আসেন। দরজাটা খোলাই ছিল, কারণ ওনাদের দরজা তো ভেতর থেকে বন্ধ করার কোনো সুযোগ নেই। সবসময় তো লোকজন আসে, রুগী আসে, কোনো ইনফরমেশন বা কোনো ইমার্জেন্সিতে রুগীর আত্মীয় স্বজন এসে তাড়াতাড়ি করে জানাবে। এখন দরজা বন্ধ করে ভিতরে বসে থাকার কিন্তু কোনো সুযোগ নেই আসলে। তো উনি যখনই বলেছেন দরজা খোলা আছে, হলো কি, দরজাটা একাই খুলে গেল। উনি তাকিয়ে দেখলেন যে কি ব্যাপার, দরজার সামনে তো কেউ নেই। কয়েক সেকেন্ড কিন্তু কেউ ছিল না, দরজা মনে হলো একাই খুলে গেল আর কি। এরপরে দেখা গেল এক ভয়ঙ্কর দৃশ্য। সেই হুইল চেয়ারটা ক্যাচ 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 শব্দ করতে করতে তার রুমের মধ্যে ঢুকে গেল। আর হুইল চেয়ারে বসে আছে এক নারী অবয়ব, তবে মাথাবিহীন না, তার মাথা ছিল। একটা বয়স্ক মহিলা, বয়স 55-60 হবে এরকম। তার গলার কাছে সেলাই দেয়া, বোঝা যাচ্ছে তার গলাটা একসময় কেটে গিয়েছিল। ওখানে রক্তগুলো শুকিয়ে কালো হয়ে গিয়েছে। আর ওই মহিলার দুই পাশে দাঁড়িয়ে আছে দুটো বাচ্চা, এক হাতে ক্রিকেটের ব্যাট একজনের, আর এক হাতে ক্রিকেটের বল। বাচ্চা দুটো খিলখিল করে হাসছে। আর ওই মহিলা বলে ওঠে, ম্যাডাম, বি নেগেটিভ রক্ত হবে। যখনই এটা বলেছেন, এই ফাহিমা আপু প্রচন্ড জোরে দিয়েছেন এক চিৎকার। উনি সেন্সলেস হন নাই, কিন্তু প্রচন্ড জোরে চিৎকার দিয়েছেন। তো ওনার চিৎকারে অদূরে থাকা আর একজন নার্স চলে আসছে। উনি তো চিৎকার দিয়ে চোখ বন্ধ করে ফেলেছিলেন। তো নার্স চলে এসে বলছে, কি হয়েছে ফাহিমা? তখন উনি বলে, না না, কিছু হয় নাই, কিছু হয় নাই। এইবার কিন্তু ওই নার্স তাকে খুব ভালো করেই চেপে ধরে যে না, তোমাকে বলতেই হবে, হয়েছেটা কি? তুমি এর আগেও কিন্তু মনে হচ্ছে যে সমস্যা ফেস করেছো, ঘটনা কি আমাকে খুলে বলো। তখন উনি শর্ত দেন যে তুমি এটা কাউকে বলবা না। উনি বলেন, ঠিক আছে, কাউকে বলবো না।
এরপর শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা ওই নার্সকে খুলে বলেন। তো নার্স এটা শোনার পর যে খুব বিচলিত হবে, সেও ভয় পাবে, মনে হলো এরকম কিছু হলো না। নার্স বিষয়টাকে স্বাভাবিকভাবে নিলেন। নার্স তাকে বললেন যে শোনো ঘটনা, বেশ অনেক বছর আগে এইখানে একজন ভদ্র মহিলা ভর্তি হয়েছিলেন। ওনার স্বামী পারিবারিক কলহের জেরে একটা ছুরি দিয়ে তার গলার উপরে খুব গভীর করেই একটা টান দিয়েছিল। তার মাথা কেটে না পড়ে গেলেও সেখান থেকে ব্যাপক ব্লিডিং হয়। পরবর্তীতে তাকে আর বাঁচানো যায় নাই। শোনা যায় যে তাকে মূলত অপারেশনটা করা হয়েছিল বা বাঁচানোর চেষ্টা করা হয়েছিল ওই 7 তলার পুরুষ ওয়ার্ডের ওখানে। মূলত ওখানে এখন যে সার্ভিস রুমটা রয়েছে, এই সার্ভিস রুমটা পূর্বে ছিল একটা ওটি। ওখানে একটা কেমিক্যাল রিয়াকশন হওয়ার কারণে ওই ওটিটা বন্ধ হয়ে যায়, পরে সার্ভিস রুম চালু করা হয়। ওই সার্ভিস রুমটাও রাতের বেলা ব্যবহৃত হয় না, দিনের বেলাতে টুকটাক ব্যবহৃত হয়। বলতে হবে এক ধরনের পরিত্যক্তই। মাঝে মাঝেই ওই মহিলাকে ওখানে দেখা গিয়েছে। আর 2 বাচ্চার কথা বলছো, 2 বাচ্চাকেও দেখা গিয়েছে। তবে ওই 2 বাচ্চা যে আসলে কিভাবে এখানে আসলো, কিভাবে আসে বা এর রহস্য কি, এটা কেউ বলতে পারে না। তুমি ভালো কোনো হুজুরকে দেখাও, ঝাড়ফুঁক করাও। এই বিষয়টা কিন্তু হসপিটালের সিনিয়র কাউকে জানতে দিও না। তো যাই হোক, এই ফাহিম আপু বুঝে গেলেন যে এই টাইপের টুকটাক ঘটনার সাথে ওনারাও পরিচিত। আর ওই সিনিয়র নার্স এটাও বলে দিয়েছিলেন যে তুমি এই বিষয়টাকে ওইভাবে পাত্তা দিও না, পাত্তা দিলে কিন্তু বিপদ, কারণ হসপিটাল এরকম অনেক ঘটনাই ঘটে, তাহলে কিন্তু চাকরি বাকরি করতে পারবে না। কারণ অনেক ধরনের অপমৃত্যু হয়, অনেক ঘটনা ঘটে, অনেক ধরনের রুগী আসে। তাই এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। তো এই ফাহিমা আপুর এক মামা ছিলেন সম্পর্কে আত্মীয়। তো ফাহিমা আপু যখন তার মায়ের সাথে এই বিষয়গুলো শেয়ার করেছিলেন, সেই মামার কাছ থেকে প্রথম দিকে ঝাড়ফুঁক নিলেও একদম যে কোনো কিছু হয় না তা কিন্তু না। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, কিছু দেখেন, এরপরে আবার দেখা শুরু করেন। পরবর্তীতে ওই মামার সাথে যখন আবার উনি দেখা করেন এবং তার সাথে বিষয়টা শেয়ার করেন, তখন ওই মামা বেশ ভালো করেই রুকিয়া করে দেন, ঝাড়ফুঁক করেন। তবে এর পরেও বেশ কিছু ঘটনা ঘটেছিল। বিশেষ করে এই ফাহিমা আপু যখন ওনার ডিউটি শেষ করতেন, এরপরে আর একটা জায়গায় উনি পার্ট টাইম চাকরি করতেন, সেখানে সময় দিতেন। ওখানে যে চেম্বারটা ছিল, মাঝে মাঝে এমন হতো এই 2 বাচ্চা নাকি তার সামনে চলে এসে তার হাত পা ওই বানরের মতো বেয়ে শরীরে উঠে যেত, খেলতো, চুল ধরে টানতো, হাত ধরে টানতো, খিলখিল করে হাসতো। তবে এই 2টো বাচ্চাকে উনি কখনোই ভয়ঙ্কর রূপে দেখেন নাই। খুব সুন্দর 8-10টা স্বাভাবিক বাচ্চার মতোই উনি দেখেছেন। তো এটাও ওনার সাথে বেশ কয়েকবার হয়েছে। আস্তে আস্তে এটা বন্ধ হয়ে গেছে। এখন আর ওনার সাথে এই ধরনের কোনো ভয়ের ঘটনা ঘটে না, বিশেষ করে এই 2 বাচ্চা রিলেটেড। আরো একটি ব্যাপার, সেটা হচ্ছে এই ফাহিমা আপু উনি যখন এই নার্সিং পড়ছিলেন, মানে লেখাপড়ার মধ্যে ছিলেন, স্টুডেন্ট ছিলেন, ওনার যে কঙ্কালটা ছিল, এই কঙ্কালটা উনি কিভাবে পেয়েছিলেন, এই কঙ্কাল রিলেটেড ঘটনা ছিল। তো উনি পরবর্তীতে রবি ভাইয়ের মাধ্যমে ঘটনা পাঠাবেন বলে বলেছেন। আমরা অপেক্ষায় থাকবো ফাহিমা আপুর কাছ থেকে সেই ঘটনাগুলো পাওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা হয়তোবা দ্রুতই সেটা পাবো রবি ভাইয়ের মাধ্যমে। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। এখন যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আব্দুল্লাহ মোহাম্মদ ইসহাক। উনি বর্তমানে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে রয়েছেন। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার চাষাড়া উপজেলায়। আর ঘটনাটি ঘটেছিল ওনার বন্ধু এবং ওনার সাবেক কলিগ আলভি ভাইয়ের সাথে, যার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পুলিশ লাইন এলাকায়। বাংলাদেশে থাকাকালীন ওনারা একই অফিসে দীর্ঘদিন কাজ করেছেন, বিভিন্ন সময় আড্ডা দিতেন। ওই আড্ডার মধ্যেই একটা সময় এই ঘটনাটি উঠে আসে। এই যে আলভি ভাই, ওনার ভাই বোন কিন্তু 5 জন, 3 ভাই 2 বোন। আর এই 3 ভাই 2 বোনের মধ্যে উনি সবার বড়। দীর্ঘ 14 বছর সিঙ্গাপুরে উনি প্রবাস জীবন কাটিয়েছেন। উনি ফেসবুকেও কিন্তু কর্মরত ছিলেন। 2017 সালে উনি সিঙ্গাপুর থেকে 3 মাসের ছুটিতে দেশে এসেছিলেন। আসার পর জানতে পারেন যে ওনার ছোট বোন, তার বেবি হবে,
আর ওনার সেই ছোট বোনটি তাদের বাড়িতেই রয়েছেন। স্বাভাবিকভাবেই বাংলাদেশের সংস্কৃতিতে মেয়েদের বাচ্চা হওয়ার সময় বা বেবি হওয়ার আগে মায়ের বাড়িতে চলে আসেন, একটা মেন্টাল সাপোর্টও লাগে, যত্নত্বও লাগে। ওই সময় নিজের মায়ের কাছে বা নিজের আত্মীয় স্বজনদের কাছে যারা দীর্ঘদিন ধরে তাদেরকে দেখাশোনা করেছেন, তাকে দেখাশোনা করেছেন, ওই পরিবেশটাতে মেয়েরা মানসিকভাবে অনেকটা শান্তি পায়। এই জন্যই মূলত বাংলাদেশে এই প্রচলনটা রয়েছে, হয়তো বা বিশ্বের অনেক জায়গায় সেটা রয়েছে। তো যাই হোক, যখন উনি দেখলেন যে ওনার বোন ওই বাড়িতে রয়েছেন, উনি তো অনেক কিছু নিয়ে আসছিলেন, বিভিন্ন গিফট নিয়ে আসছিলেন, আত্মীয় স্বজনদের মধ্যে সেই গিফটগুলো বিতরণ করেন। তো এভাবে একটা নির্দিষ্ট সময়, খুব কাছাকাছি সময় আর কি, ওই 3 মাসের মধ্যেই, উনি যে 3 মাস ছুটি নিয়ে আসছেন এর মধ্যেই ওনার বোনের একটা বেবি হয়। যেহেতু এই আলভি ভাই বাড়ির বড় ছেলে আর ভাগিনা হয়েছে বড় মামা, ওনার একটা দায়িত্ব রয়েছে। মূলত বেবিটা হয়েছিল নর্মাল ডেলিভারি হসপিটালে। হসপিটালটি ওই সময় 300 শয্যার ছিল, বর্তমানে নাকি সেটা 500 শয্যায় উন্নীত করা হয়েছে। সঙ্গত কারণে নামটি বলতে নিষেধ করেছেন, যদিও বা নামটি আমাদেরকে জানিয়েছেন, নামটি আমরা বললাম না। তো যাই হোক, যেদিন বেবি হয়েছে, দিনের বেলাতে হয়েছে, তখনও তো হসপিটালই রয়েছেন, বিশেষ করে আলভি ভাইয়ের মা রয়েছেন, আলভি ভাইয়ের বোন রয়েছেন, বোনের বেবি রয়েছে। রাত 2টা কি 2:30 হবে, তো উনি মহিলা ওয়ার্ডে গিয়েছেন। তাই এত রাত্রে হোক আর দিনের বেলাতেই হোক, মহিলা ওয়ার্ডে, বিশেষ করে প্রসূতি বিভাগ, সেখানে তো আসলে পুরুষ মানুষ অ্যালাউড না। উনি বাইরে থেকে আসলে ফোন করে গিয়েছিলেন যে আমি আসছি। তো যে জানালা, ওই জানালার কাছে ওনার আম্মু আসে। তো আসার পর বলেন যে মা, তোমাদের কিছু লাগবে? তখন ওনার মা বলেন যে বাবা, কিছু শুকনো খাবার নিয়ে আয়। এরপর উনি কি করেছেন, নিচে গিয়েছেন, নিচে গিয়ে ওনার মা এবং বোনের জন্য, ওনারও একটু ক্ষুধা লেগেছিল, কিছু শুকনো খাবার এবং জুস নিয়ে আসছেন। আবার ওই জানালার পাশে আসছেন, ওই জানালার পাশেই ওই বেডটা ছিল আর কি, ওনার বোন যেখানে ছিলেন। তখন ওনার মা জিজ্ঞেস করেন, কি রে, তোর কাছে কি টাকা নাই? তুই এত কিছু নিয়ে আসলি, আমি তো মনে করছিলাম তোর কাছে টাকা নেই। তখন আলভি ভাই অবাক হন, টাকা নাই মানে কি বলো? আমার কাছে তো টাকা আছে। তখন ওনার মা বলেন, আচ্ছা, আমি যে তোকে একটা শাল চাদর দিলাম, সেই শালটা কোথায়? উনি তো অবাক, আরে তুমি কি বলো মা, শাল চাদর মানে? আমি তোমার কাছে কখন শাল নিলাম? তখন ওর মা বলেন, আরে তুই যে গেলি শুকনো খাবার আনার কথা বলে, আবার তো ফেরত আসলি 2 মিনিটের মাথায়, এসে আমাকে ডাক দিলি আর বললি যে বাচ্চাটাকে কোলে নিতে ইচ্ছা করছে। তখন তুই বললি যে 2 হাত জানালা দিয়ে বের করে দিতে, ভিতরে ঢুকাই দিতে, তোর জন্য বাচ্চাটাকে তোর হাতে দিই। কিন্তু রাতের বেলা আমি তোকে বাচ্চা কোলে দিলাম না, যেহেতু তুই বাইরে থেকে আসছিস, জীবাণু লাগতে পারে। পরে তুই আমার সাথে খুব রাগ দেখাইলি এবং বললি 50টা টাকা দাও, আমিও দিলাম। এরপর দেখলাম যে তোর গায়ে শুধু কালো রঙের একটা গেঞ্জি, তাই তোকে আমার শালটা দিয়ে দিলাম, নিচে যাবি, ঠান্ডা লাগবে। এই সমস্ত কথা শোনার পর এই আলভি ভাই বলেন যে মা, তোমার মাথায় কি কোনো সমস্যা হয়েছে নাকি? আমি তোমার কাছ থেকে কেন এই শাল চাদর নিব? আমি তো সাদা গেঞ্জি পরছি, আর এই দেখো এই গেঞ্জিটা অনেক মোটা, এটার হুডিও আছে, আমি হুডি পরে আছি, আমার তো শীত লাগার কথা না। এইটা বলার পর একটা দিকে ওনার নজর যায়, মনে হচ্ছে কোনো এক অজানা আকর্ষণে ওই দিকটাই নজর গিয়েছে। এই আলভি ভাই যে জায়গাটা দাঁড়িয়েছিলেন, ওই জায়গার ডান পাশে হসপিটাল বর্জ্য ফেলার জায়গা রয়েছে। অনেকে নাকি বলেন যে ওই জায়গায় নাকি অনেক পুরনো এক কবর ছিল, সেখানে অনেকেই অতি প্রাকৃত কিছু অনুভব করেছে। কোন এক অজানা রহস্যে উনি ওই দিকটাতে যখন কিছুটা এগিয়ে গেছেন, একদম কাছাকাছি ছিলেন আর কি, এই 2 কদম আগানোর পরে নিচে দেখা যায়, তখন দেখতে পান এক ভয়ঙ্কর দৃশ্য। আলভি ভাই দেখতে পান এই আলভি ভাইয়ের চেহারারই একজন লোক, একটা অবয়ব নিচে দাঁড়িয়ে আছে, কালো একটা গেঞ্জি পরা, আর
আলভি ভাইয়ের দিকে তাকিয়ে বিশ্রী এবং ভয়ানকভাবে হাসি দিয়ে বলছে, আলভি কিরে, শাল ফেরত নিবি না? এই বলে হি হি হা হা করে অট্ট হাসি হেসে চলছে। এইটা দেখার পর উনি ওখানে দাঁড়িয়েই ওনার মাকে চিৎকার দিয়ে বলছেন যে মা মা আমায় ধরো, এই বলে উনি ওখানে অজ্ঞান হয়ে গেছেন। আর ওনার মা তো ওই সাইড থেকে আরেকটু পাশে যেখানে কেবিন ছিল ওইটার ভিতরে ছিলেন, উনিও জানলার কাছাকাছি ছিলেন। উনি দ্রুত বের হয়ে আসছেন। মূলত আলভি ভাই তো অজ্ঞান হয়ে গেছেন। ওরা যখন জ্ঞান ফেরত আসছে পরে দেখেন যে উনি ওই হসপিটালে আছেন। তো ওই দিনটা গিয়েছে, তারপর ওনার জ্ঞান ফেরত আসছে আর কি। তো উনি তো ওরকম অসুস্থ হন নাই। আর যেহেতু ওনার বোনের নর্মাল ডেলিভারি হয়েছিল আর বাচ্চাটাও সুস্থ স্বাভাবিক ছিল আলহামদুলিল্লাহ, ওই দিন বাচ্চা এবং মাকে রিলিজ দিয়ে দেওয়া হয়। আলভি ভাই মনে করেছিলেন ঘটনা মনে হয় এখানেই শেষ, কিন্তু না, ঘটনা শুরু মাত্র। কিছুদিন পর থেকেই গভীর রাত্রে ওনাদের বাড়ি জুড়ে হাঁটা চলার শব্দ, ধূপধাপ ধূপধাপ আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ দৌড়াচ্ছে, হাঁটছে, তারপর ছাদের উপর হাঁটছে। এরপর ছাদের উপরে এই পাটার উপর মশলা বাটতে যেরকম ঘর 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 আওয়াজ হয় না, ওই রকম আওয়াজ অনেকক্ষণ ধরে চলে, আবার থেমে যায়। আবার হঠাৎ হঠাৎ দরজায় টক 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 করে টোকার শব্দ পাওয়া যায়। দরজা খুললে কাউকে দেখা যায় না, বা ছাদে গেলেও কিন্তু ওই মশলা বাটার শব্দ এটাও আর পাওয়া যায় না। বাড়ির চতুর্দিকে কে হাঁটছে দৌড়াচ্ছে এটাও কিন্তু আর বোঝা যায় না। এছাড়াও বাড়িতে আরো বেশ কিছু ঘটনা দেখা যাচ্ছিল। যেমন ওনার মা কাজ করছেন, দেখলেন যে মেঝের উপরে পানি ফেলে রাখা, অথচ ওখানে পানি পড়ে যাওয়ার কথা নয়। খাবারগুলো নাকি খুবই দ্রুত নষ্ট হয়ে যেত। আবার বাড়িতে যে ইলেকট্রিসিটি ছিল, বিভিন্ন ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো ছিল, ইলেকট্রনিক ডিভাইস যেগুলো ছিল, সেগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যেত। শুধু তাই না, সবার বাড়িতে বিদ্যুৎ থাকলেও ওনাদের বাড়ির ফেজ রেগুলার কেটে যেত। এই সমস্ত ঝামেলা যখন শুরু হয়ে যায় তখন ওনারা স্থানীয় মসজিদের মুয়াজ্জিনের কাছে যান। উনি নাকি অনেক ঝাড়ফুঁক জানতেন, এই কারণে মূলত তার শরণাপন্ন হয়েছিলেন। এরপর যখন উনি মানে ওই মুয়াজ্জিন সাহেব আলভি ভাইদের বাড়িতে এলেন, উনি বললেন যে আপাতত আমি বাসা বন্ধ করে দিয়ে যাই, কিন্তু এর বেশি কিছু আমার দ্বারা করা সম্ভব হবে না। কারণ হচ্ছে স্বাভাবিক জিন পরির কোনো ব্যাপার এখানে নাই, এখানে ভয়ঙ্কর কালো জাদুর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কালো জাদু করলে যেই ধরনের আবহ সৃষ্টি হয়, যে ধরনের ফিলিং হয়, মুয়াজ্জিন সাহেবের কাছে নাকি ওই ধরনের ফিলিং হচ্ছে যে এইটা আসলে তার দ্বারা হবে না। তখন মুয়াজ্জিন সাহেব বলেন যে তোমরা দ্রুত ভালো কোনো রাকি বা কবিরাজের সাথে যোগাযোগ করো, আমি আপাতত বন্ধ করে দিয়ে গেলাম। তো মুয়াজ্জিন সাহেবের মুখে কথা শোনার পর ওনারা তো খুব ভালো মানের কোন একজন রাকি বা কবিরাজের সন্ধানে পাগল হয়ে হন্যে হয়ে ছুটছেন। এক রাত্রে এই আলভি ভাইয়ের যে বোন, যে বোনের বেবি হয়েছে, ওনার ওয়াশরুমে যাওয়ার দরকার হয়। তো উনি যেই রুমে ছিলেন ওই রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম ছিল না, ঘরের বাইরে ওয়াশরুম ছিল না, কিন্তু ঘরের ভেতরেই কিন্তু সেটা কমন ওয়াশরুম ছিল। আর ওই ওয়াশরুমটা ছিল আলভি ভাইয়ের রুমের পাশে, উনি যেই রুমে ছিলেন আর কি। উনি বুঝতে পারেন যে ওনার বোন বের হয়েছেন, ওয়াশরুমে গেলেন। আলভি ভাইয়ের কিন্তু এই মোবাইলে গেমস খেলার বেশ একটা বদ অভ্যাস ছিল বলে জানিয়েছেন। উনি গেমস খেলছিলেন, যখন ওনার বোন বের হয়ে মানে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন আর কি, বা ওয়াশরুমে ঢুকেছেন, তখন উনি ওনার মোবাইলের স্ক্রিনে কয়টা বাজে এটা দেখেছেন। এরপর প্রায় আধা ঘন্টা পার হয়ে যায়, ওনার বোন যে ওয়াশরুম থেকে বের হবে এরকম কোনো সারা শব্দ উনি পাননি। ওনার আবার ওয়াশরুমে যাওয়ার দরকার হয়, উনি যখন বাইরে বের হয়েছেন মনে হচ্ছে যে ওনার ওই ওয়াশরুমের মধ্যে ওনার বোন আছে, কারণ আলো জ্বালানো। উনি চিন্তা করলেন কি ব্যাপার, আপা কি এখনো বের হয় নাই, এত ক্ষতকার ওয়াশরুমে থাকার কথা না, নাকি অন্য কেউ ঢুকেছে। উনি ওই চিন্তা করে ওয়াশরুমের দরজায় ঠক 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 শব্দ করেছেন, মানে নক করেছেন যে ভিতরে কেউ আছে কিনা, নাকি আপা লাইট জ্বালিয়েই বের হয়ে চলে আসছেন, দরজাটা আরো ক্লোজ করে টেনে দিয়ে, হতে পারে এই জন্য মূলত নক করেছেন।
সারা শব্দ পাওয়া যায় না। উনি বুঝতে পারলেন যে দরজাটা ভেতর থেকেই লক করা। তখন চিন্তা করলেন যে ওনার বোন যে ঢুকেছে, সম্ভবত তিনি বের হন নাই। এই জন্যই উনি ওনার বোনের নাম ধরে ডাকতে থাকেন। ওনার বোনের নাম হচ্ছে আয়শা। উনি ডাক্তার, আয়শা, ও আয়শা, কি রে তুই আসিস, এরকম করে বলছেন, কিন্তু কোনো সারা শব্দ নাই। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে। অ্যাটলিস্ট মানুষ তো একটা কাশি দেবে, তাহলে তো বোঝা যায় যে সে আছে ভিতরে, কিন্তু না, কোনো সারা শব্দ নাই। এদিকে উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। ওয়াশরুমে গিয়ে তো অনেকের মাথা ঘুরে পড়ে যায়, যেহেতু ওনার সদ্য বেবি হয়েছে, শরীর দুর্বল, মানুষ তো ওয়াশরুমে গিয়ে মাথা ঘুরে পড়ে যেতেই পারে। তখন এই আলভি ভাই চিল্লাচিল্লি শুরু করেছেন। এই চিৎকার চেঁচামেচিতে পরিবারের অন্য সদস্যরা উঠে আসছে। একটা পর্যায়ে দরজা ভাঙতে ওনারা বাধ্য হন। দরজা ভেঙে দেখা যায় ওনার বোন ওয়াশরুমের মেঝেতে পড়ে আছে, মাথা ফেটে রক্তে পুরো ওয়াশরুমের মেঝে লাল টকটকে হয়ে আছে। তাড়াতাড়ি করে ওনাকে ওয়াশরুম থেকে বের করা হয়। তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং মাথার পেছনের দিকে 4টা সেলাই লেগেছিল। যদিও বা হসপিটালে ওনাকে ভর্তি রাখা হয় নাই, বেবি ছিল যেহেতু বাসায়, আর হসপিটালে ভর্তি রাখার মতো অসুস্থ উনি হন নাই। নিয়ে আসা হয় বাসায়। একটু সুস্থ যখন উনি হয়েছেন বা একটু সুস্থতা বোধ করেছেন, এরপর জিজ্ঞেস করেন সবাই যে কি হয়েছে। তখন এই আলভিয়ার বোন আয়শা আপা বলেন যে যখন উনি ওয়াশরুমে ঢুকেছেন, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে বাইরে বের হবেন, হঠাৎ করে পেছন সাইড থেকে মনে হলো তো ভারী একটা নিঃশ্বাস ওনার ঘাড়ের উপরে ফেললো, এবং এত জোরে নিঃশ্বাস, ওনাদের চুল ছিল লম্বা চুল, সেই চুলগুলো সামনের দিকে কিছুটা উড়ে এসেছে। এত জোরে একটা নিঃশ্বাস, গরম একটা নিঃশ্বাস। আর তারপরই নাকি ওনার কাঁধে কেউ হাত রেখেছে, একটা শক্ত হাত। উনি ভয়ে 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 যখন পিছন দিকে তাকিয়েছেন, তাকিয়ে দেখেন যে পিছনে আলভি ভাই দাঁড়িয়ে আছে। আর আলভি ভাইয়ের মুখটা মনে হচ্ছে কেউ ভারী কিছু দিয়ে থেতলে দিয়েছে, পুরো মুখে রক্ত, এরকম একটা অবস্থা। আর তখনই নাকি এই আলভি ভাইয়ের অবয়বটা খপ করে এই আয়শা আপার হাত চেপে ধরে, হাতের কবজির ওই জায়গাটা চাপ দিয়ে ধরে। মনে হচ্ছিল ওখানের যে হাড়, ওটা এখনই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, এত জোরে ধরেছে। আর যেই হাত দিয়ে ধরেছে, মনে হচ্ছে ওই হাতটা বরফের থেকেও ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। এরপরই উনি সেন্সলেস হয়ে পড়ে যান। আসলে উনি চিৎকারও দিতে পারেন নাই, এটা দেখেই উনি অজ্ঞান হয়ে যান। আর তারপরে তো আলভি ভাই বের হয়েছেন, ডাকাডাকি করেছেন, দরজা ভেঙে বের করা হয়েছে। ওই যখন পড়ে গিয়েছেন আর কি আয়শা আপা ওয়াশরুমের ভিতরে, তখন ওয়াশরুমের কিছু কিছু জায়গা থাকে না, একটু উঁচু, একটু কোনা থাকে, ওরকম একটা জায়গায় মাথায় আঘাত লেগেছিল, যার কারণে মাথা ফেটে একদম রক্তারক্তি অবস্থা। তো ওই সময়ের মতো তো এই ঘটনা শেষ হলো। এরপরে চলে যায় বেশ কয়েকটা দিন। একদিন বিকেলে এই আলভি ভাই শুয়ে আছেন, হঠাৎ করে রান্নাঘর থেকে আলভি ভাইয়ের মা চিৎকার করে উঠছেন যে এই আমার রুমে চলে আস, আমার রুমে চলে আস, বা ওরকম ডাকাডাকি করছেন যে এখানে চলে আস, এরকম কিছু একটা বলছেন আর কি। উনি যখন গিয়েছেন তখন ওনার মা তো কান্নাকাটি শুরু করছে। তখন উনি বলছেন যে মা কি হয়েছে। তখন ওনার মা বলতে শুরু করে যে বাবারে, আমি তো রান্নাঘরে কিছু একটা শব্দ পেয়ে গেছি। ওখানে যাওয়ার পর দেখি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ একজন কিছু একটা খাচ্ছে। আমি ডাক দিলাম, প্রথম দিকে পিছন দিকে ঘুরে তাকায় না, মনে হলো তুই। এরপর যখন আবার ডাক দিলাম, তখন সেটা ঘুরে আমার দিকে তাকালো। আমি দেখলাম যে আসলেই সেটা তুই, আর তোর হাতে আমাদের পোষা বিড়ালটা, সেই বিড়ালের রক্ত আর লোম তোর মুখে, সেই বিড়ালটা তুই খাচ্ছিলি। তখনই আমি দৌড়ে আবার আমার রুমে চলে যাই আর চিৎকার চেঁচামেচি শুরু করি। এই কথা শোনার পর আলভি ভাই দৌড়ে রান্নাঘরের দিকে গিয়ে দেখেন যে ভয়ঙ্কর এক দৃশ্য। সত্যি ওনাদের পোষা যে বিড়ালটা ছিল, সেই বিড়ালটার শরীর থেকে মাথা আলাদা, বডি একটা জায়গায়, মাথার একটা জায়গায় পড়ে আছে। রান্নাঘরের সাদা টাইলস রক্তে লাল হয়ে আছে। বিড়ালটার নিথর দেহ পড়ে আছে মেঝেতে। মনে হচ্ছে কোনো জঙ্গলি জানোয়ার ওর গলাতে কামড় দিয়ে ধর থেকে মাথাটি আলাদা করে দিয়েছে। পরিবারের সবাই বুঝতে পারেন যে আসলে ভয়ঙ্কর অস্বাভাবিক কিছু ঘটতে যাচ্ছে। ঘটা যেহেতু শুরু হয়েছে, আরো সামনে ঘটতে যাচ্ছে।
ওনাদের পাশের এলাকার মসজিদের এক ইমাম সাহেব থেকে এক কবিরাজের সন্ধান নেন। সেখানে যান। কবিরাজের কাছে যাওয়ার পরপরই কবিরাজ দূর থেকে এই আলভি ভাইকে দেখেই বলে, বাবা তুমি ভিতরে এসো না, তুমি তোমার বাড়িতে যাও, আমি কথা দিয়েছি 3 দিন পর তোমাদের বাড়িতে আমি নিজেই যাবো, যাও যাও ভিতরে আসো না, আর আমি কিছু তেল পড়া পানি পড়া দিয়ে দিচ্ছি, তোমার পরিবারের অন্য সদস্যদের কাছে আমি দিয়ে দিচ্ছি, তুমি বাবা খবরদার আমার ঘরের ভিতরে আসো না। ওনার সাথে অন্য যারা গিয়েছেন তাদের কাছে এই জিনিসটা দিয়ে দেওয়া হয়। তো কবিরাজ বলে দিয়েছেন ঘরে ছিটিয়ে দিতে। আর এই যে ভাগিনা, সদ্য জন্ম নেওয়া যে ভাগিনা, নবজাতক শিশু, তার শরীরে ওই তেলটা যেন মালিশ করে দেওয়া হয়, আর বাড়ির চতুর্দিকে বা বিভিন্ন জায়গায় ওই পানিটা ছিটিয়ে দিতে। তো সেই রকম অনুযায়ী সবকিছু করা হয়। 3 দিন পর সেই কবিরাজ ওনাদের বাসায় উপস্থিত হয়। অবাক করা বিষয় হচ্ছে যে ওনাদের বাড়ির ঠিকানা কিন্তু কবিরাজ ওনাদের কাছে জিজ্ঞেস করেন নাই, চলে আসছে কবিরাজ এমনিতেই চিনে চিনে, কবিরাজি বিদ্যা প্রয়োগ করে আর কি। কবিরাজ এসে ওনাদেরকে জানায় যে এই আলভি ভাইয়ের পরিবারের খুবই নিকট একজন আত্মীয় এই পরিবারের উপর কালো জাদু করা হয়েছে, মানে কালো জাদু করেছে আর কি। এক পিশাচ জিনের মাধ্যমেই মূলত এই ঝামেলাগুলো হচ্ছে। এরপর কবিরাজ এই আলভি ভাইকে নিয়ে আসন শুরু করেন। মূলত ওনার উপরই এই কাজটা করা হয়েছে। যখন আসন শুরু করেছেন, মানে ওনার উপর জিন হাজির করার প্রক্রিয়া শুরু করেছেন, এরপর ওনার কিছু মনে নাই। ওনার যখন সেন্স ফেরত আসে তখন দেখা যাচ্ছে যে ওনার বোন আয়শা বা অন্য বোন যারা ছিলেন, তারপরে এই আলভি ভাইয়ের স্ত্রী কান্নাকাটি করছেন। কান্নাকাটি দেখে ওনার বুকের মধ্যে ধরাস করে ওঠে, নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটেছে। আলভি ভাই জিজ্ঞেস করে, আমার ভাগিনা কই, মা কই, ভালো আছে সবাই? ভাগিনার কথা জিজ্ঞেস করতে কোনো একটা রিয়াকশন না হলেও মায়ের কথা জিজ্ঞেস করতে সবার কান্না মনে হলো আর বেড়ে গেল। তখন বুঝতে পারলেন নিশ্চয়ই মায়ের কোনো সমস্যা হয়েছে। এরপর মায়ের কাছে নিয়ে যাওয়া হয় ওনাকে। মায়ের পাশে উনি বসেন। তখন মাকে জিজ্ঞেস করেন, মা তুমি ঠিক আছো তো? তখন মা হাসি মুখে বলেন, হ্যাঁ বাবা আমি ঠিক আছি, আলহামদুলিল্লাহ সব বিপদ কেটে গেছে, আর কিছু হবে না। এদিকে তখনও আলভি ভাইয়ের অন্য ভাই, ওনার অন্য বোন, আলভি ভাইয়ের স্ত্রী, তারা মুখ চেপে ধরে কান্নাকাটি করছে। উনি তখনও বুঝতে পারছেন না আসলে হয়েছেটা কি। উনি রাগে সবাইকে ধমক দিয়ে বলেন যে তোমরা কি আমাকে কিছু বলবা যে কি হয়েছে, কান্নাকাটি থামাও। তখন এই আলভি ভাইয়ের ছোট ভাই ওনার মায়ের পায়ের উপর থেকে কাঁথা সরায়। তখনও তো শীতকাল, কাঁথা দিয়ে এটাকে ঢেকে রাখা হয়েছিল, কাঁথাটা সরানোর পর আলভি ভাইয়ের ছোট ভাই আলভি ভাইকে বলেন যে আমাদের মা আর কখনোই হাঁটতে পারবেন না, উনি চিরতরে প্যারালাইজড হয়ে গেছেন। অথচ কিছুক্ষণ আগে উনি দিব্যি সুস্থ ছিলেন। কি এমন হলো যে এত অল্প সময়ের মধ্যে উনি প্যারালাইজড হয়ে গেলেন? উনি জিজ্ঞেস করলেন কি হয়েছে। তখন ওনার উপর যখন জিন হাজির করা হয়েছিল তখন কি হয়েছিল এটা পরিবারের সদস্যরা খুলে বলেন। মূলত ওনার ছোট ভাই বলতে থাকেন যে ভাই তুমি যখন হুজুরের সাথে আসনে বসছিলা তখন তোমার শরীরে জিন হাজির হয়। হুজুর জিনকে জিজ্ঞেস করে কিভাবে, কেন আমাদেরকে ক্ষতি করা হচ্ছে। তখন ওই জিন বলে এক তান্ত্রিক এই পরিবারের উপর মূলত তাকে চালান করেছে, আর এক নবজাতক বাচ্চাকে বলি দিয়ে নাকি এই চুক্তিতে ওই পিশাচকে পাঠানো হয়েছে। এরপর কবিরাজ সে তার মতো করে যখন রিচুয়াল শুরু করেছে, সেই জিন কষ্টে যন্ত্রণায় বলে ওঠে, ঠিক আছে আমি ওদের ছেড়ে চলে যাব, ওদের উপর থেকে কালো জাদু কিভাবে কাটবে সেটাও বলে দিব, তবে আমি এভাবে যেতে পারি না, কারণ নবজাতককে বলি দিয়ে একটা চুক্তিতে আমাকে আবদ্ধ করা হয়েছে। আমি যদি চলেও যাই আরেকজন এখানে আসবে সেই চুক্তি পূরণ করার জন্য। সুতরাং এই চুক্তি থেকে আমাদেরকে মুক্তি দিতে হবে, তবেই শুধু এই সমস্যার সমাধান সম্ভব। আর হচ্ছে জাদুর উপকরণগুলো নষ্ট করলেও এই সমস্যার সমাধান হতে পারে। এই দুটো কাজ করতে হবে। আর রক্তের বদলে রক্ত চাই। তখন কবিরাজ বলে, আচ্ছা বল তোর কি লাগবে, মুরগি, গরু, ছাগল কি লাগবে বল। তখন ওই জিনটি বলে ওঠে, আমার আর একটা নবজাতক লাগবে, এই বাড়িতে আর একটা নবজাতক আছে না, তাকে আমার লাগবে। এই কথা বলার সাথে সাথে নাকি এই আলভির মা বলে ওঠে, না না
ওকে কিছু করো না, যা কিছু করতে হয় আমাকে করো, আমি আমার নিজের জীবন দিয়ে দেব, তাও এই পরিবারের কাউকে কোনো ক্ষতি করো না। তখন নাকি ওই পিশাচ জিনটি বলে ওঠে, আমি তোর উদারতা দেখে অবাক হয়ে গেছি, তুই তোর নিজের জীবন দিয়ে দিতে চাস? আচ্ছা যা, তোকে আমি জানে মারবো না, তোর 2টা অঙ্গ আমি নিয়ে যাব। তোর উদারতায় আমার মনটাও নরম হয়েছে। কবিরাজ কিছু বলার আগেই, মানে ওই জিনকে কিছু বলে অন্য কোনো হয়তোবা উপায় বাতলাবেন, এর মধ্যেই নাকি এই আলভিবের মা রাজি হয়ে যায় যে ঠিক আছে, তুমি যা ইচ্ছা তাই করো, কিন্তু আমার সন্তানদের কোনো ক্ষতি করো না। যেহেতু উনি সাথে সাথে সেই চুক্তিতে সম্মতি দিয়ে ফেলেছেন, এর মাঝখানে আর কোনো কথা বলার সুযোগ নাই। কবিরাজ হতাশ হয়ে যায়, বলে ওঠে, আপনি এটা কি করলেন? আপনি ওকে কথা দিয়ে ফেললেন, এখন আমার আর কিছুই করার নাই, আপনি কেন ওকে কথা দিতে গেলেন? যেহেতু কথা দিয়ে ফেলছেন, এখন পরবর্তী কাজ কি হবে জিনের মুখ থেকে শুনি। তখন জিন বলে দেয় যে এই কালো জাদু যেটা করা হয়েছে, এটা কে করেছে, এটা কাটানোর পদ্ধতি কি, কোথায় রাখা হয়েছে সেটাও বলে দেয়। আর যাবার সময় সে বলে যায় যে আমি এই মহিলার 2টো পা অকেজ করে দিয়ে যাব। ওর চোখ নষ্ট করতে পারতাম, করলাম না। অন্য কোনো অঙ্গ নষ্ট করতে পারতাম, করলাম না। অন্তত এই ভালো মহিলাটা বেঁচে থাক। এই কথা বলার পর নাকি আলভিভার শরীর ছেড়ে চলে যায়। এরপরে সেই জিনের কথা অনুযায়ী সেই জাদুর উপকরণগুলো নষ্ট করে ফেলা হয়েছিল। আলভিভাইয়ের মা কিন্তু এরপর থেকে প্যারালাইজড। আর আলভিভাইও এরপরে উনি আর সিঙ্গাপুরে যান নাই। উনি বাংলাদেশের একটি বিখ্যাত মাল্টিন্যাশনাল কোম্পানিতে HRD অফিসার হিসাবে কর্মরত রয়েছেন। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা অনেক সময় দেখেছি, এখনো দেখি, হয়তো বা ভবিষ্যতেও এটা দেখব, যখনই কোনো একজন কোনো একটা পরিবার থেকে ভালো কোনো অবস্থানে চলে যায়, ভালো কোনো চাকরি পায়, ভালো ব্যবসা করছে, সেই পরিবার দাঁড়িয়ে যাচ্ছে, তখনই আত্মীয় স্বজনদের মধ্যে থেকে কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করে বসে, যাতে করে ওই পরিবারের ভয়ঙ্কর ক্ষতি হয়ে যায়। এই চর্চাটা এখন যে হচ্ছে বিষয়টা এরকম না, হাজার হাজার বছর আগে থেকে এই চর্চাটা হয়ে আসছে। হিংসার বশবর্তী হয়ে মানুষ এই কাজগুলো করে, আর তখন একটি পরিবার ধ্বংস হয়ে যায়। আমরা এই ক্ষতিগুলো থেকে কিভাবে বাঁচব? ক্ষতিগুলো তো মানুষ করার চেষ্টা করবেই, আমরা কিভাবে বাঁচব? আমি ইতোপূর্বে বেশ কিছু বিষয়গুলো বলেছি, তারপর আরো কয়েকটা কথা বলছি। সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে কোরআন তেলাওয়াত বাড়াতে হবে। যারা যেই ধর্মের আছেন, ধর্মের চর্চাটা বাড়াতে হবে। বিশেষ করে আমি যেহেতু মুসলিম, আমি মুসলিম ধর্মের বিষয়গুলো যেহেতু টুকটাক জানি, এই জন্য আমি এই বিষয়ে একটু বেশি বলতে পারি। অন্য ধর্মের বিষয়ে যেহেতু আমার অতটা অবগত আমি নই, এই জন্য সেইভাবে আমি বলতে পারছি না। তো বাড়িতে একটি কাজ করা যেতে পারে, যদি এমন হয় যে মসজিদের আজান বাড়িতে খুব হালকা শোনা যায়, অনেক সময় থাকে না যে মসজিদের অবস্থানটা বাড়ি থেকে দূরে, আজানের শব্দ বাড়ির মধ্যে ওইভাবে ঢোকে না, যেটা করতে হবে সেটা হচ্ছে এমন কোনো সাউন্ড সিস্টেম করতে হবে 5 ওয়াক্ত নামাজের আগে যেরকম আজান বাজে ওই টাইমিংয়ে যেন আজানটা বেজে ওঠে। এছাড়া বাড়িতে যারা সদস্যরা রয়েছেন বা আমরা যারা রয়েছি, আমরা কোরআন তেলাওয়াত করব। নিজেরা যদি সহিভাবে পড়তে না পারি, চেষ্টা করব। আর এর মধ্যে যেটা করবে সেটা হচ্ছে আমাদের বাড়িতে যাদের টেলিভিশন রয়েছে, এখন তো স্মার্ট টিভি, ইউটিউবে আমরা সূরা বাকারা ছেড়ে দিব, সূরা কাহাফ ছেড়ে দিব। প্রতি শুক্রবার সূরা কাহাফটা আমরা ছেড়ে দিব, নিজেরা পড়ব। এই চর্চাটা আমাদেরকে করে যেতে হবে। তাহলে কি হবে, কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করেও তার প্রভাবটা আমাদের উপর আল্লাহ চান্ত নাও পড়তে পারে। এই চর্চাগুলো আমাদেরকে জারি রাখতে হবে। এছাড়াও বদনজর থেকে বাঁচার জন্য কিছু কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই জিনিসগুলো ভুলে যাই। আমি এর আগেও বলেছিলাম যে নবজাতকের কোনো ছবি ফেসবুকে দেয়া যাবে না, এটা কেউ করবেন না, এটা বিশেষভাবে আমি অনুরোধ করেছি। আশা করছি আমাদের যারা লিসেনাররা রয়েছেন তারা এই জিনিসটা মেনে চলার চেষ্টা করবেন, ওই বাচ্চার ভালোর জন্য। এরপর হচ্ছে যে নিজেদের
কিছু সফলতা যেটা আসলে প্রকাশ করলে অনেক বড় হিংসার শিকার হতে পারে, বিশেষ করে এমন কিছু কাজ যেটা আমরা কেবল চিন্তা করেছি, কেবল ধরেছি, এখনো সেই জায়গায় সফল হই নাই। এই কথাগুলো আমরা চূড়ান্তভাবে সফল না হওয়া পর্যন্ত, যারা আমাদের একদম কাছের লোক না, মানে যাদের জানার দরকার নাই, এই ব্যক্তিদেরকে আমরা জানাবো না। এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো, না হলে কিন্তু আমাদের বদনজরের রোশানলে পড়তে হবে, বদনজর আমাদের উপর লেগে যাবে। আর আমরা ভালো কিছু করছি এটা জানার পরও কিন্তু অনেকে ব্ল্যাক ম্যাজিক করতে পারে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে প্রিয় লিসেনার্স। এখন আমরা বলি যে আমরা আধুনিক যুগে চলে আসছি, আধুনিক যুগে এইটার প্রচলনটা আরো বেড়েছে। আপনারা অবাক হয়ে যাবেন কি ভয়াবহ রূপ ধারণ করেছে এটা। আমরা যদিও বা প্যারানরমাল কোনো সমস্যার সমাধান দেই না, কিন্তু আমাদের কাছে এত পরিমাণ ইমেইল আসে কোনো হুজুরের বা কোনো রাকির সন্ধান দেওয়ার জন্য। আমরা তো এই বিষয়ে কোনো সহযোগিতা করি না, এটা আমরা বিভিন্ন সময় বলেছি। তো অবাক হয়ে যাই যে কত ইমেল যে আমরা পাই। প্রিয় লিসেনার্স, আমরা নিজেরা যদি আল্লাহর সান্নিধ্যে থাকার চেষ্টা করি, আল্লাহর রহমতের ছায়ে থাকার চেষ্টা করি, তাহলেই আমরা এগুলো থেকে বেঁচে থাকতে পারবো। তা না হলে আমরা কয়জনের বদনজর থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো, আল্লাহ যদি আমাদেরকে রহমত না করেন। এছাড়া আরো একটা ব্যাপার প্রিয় লিসেনার্স, খেয়াল রাখবেন, আমরা যখন আমাদের কাপড় শুকাই, এই কাপড় শুকানোর ক্ষেত্রে 3টা লেয়ার মেনটেন করতে হবে। ফার্স্ট টাইম পুরুষদের কাপড়টা বাড়ির বারান্দায় যদি আমরা নেড়ে দেই, আগে থাকবে পুরুষদের কাপড়, তারপরে থাকবে শিশুদের কাপড় মাঝখানে, অথবা শিশুদের কাপড় একদম শেষে, মাঝখানে বাড়ির নারী সদস্যদের কাপড়। প্রথমে পুরুষের কাপড় রেখে বাকিগুলো আপনারা পছন্দ মতো চেঞ্জ করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন নারী অথবা শিশুদের কাপড় এটা রাতের বেলা বা সন্ধ্যার পর বাইরে না থাকে, এটা অবশ্যই আমরা খেয়াল রাখবো। এই জিনিসটা আমরা খুব সহজে মেনে চলতে পারবো ইনশাল্লাহ। অনেক দুষ্টু জিনের বদনজর কিন্তু লাগে, দুষ্টু জিনেরা ব্ল্যাক ম্যাজিক না করলেও তারা কিন্তু ভয়ঙ্কর বদনজরও দিতে পারে। এছাড়া মানুষের বদনজর তো রয়েছে। বদনজর কিভাবে পোশাকের উপর লাগে এটাও আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন, এটা আমাকে বলে দিতে হবে না। যাই হোক প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আশা করছি আজকের এপিসোড আপনাদের সকলের কাছে ভালো লেগেছে, আর আপনাদের মতামত জানাবেন এই ভিডিওর কমেন্ট সেকশনে।